পেপার ওয়ার্কের সময় যখন আমাকে জিজ্ঞেস করছে ন্যাশনালিটি, আমি তখন বললাম ইন্ডিয়ান। মানে একটা হয় না যে ইন্ডিয়ান কথাটা বলতে গেলে ওটা মানে বডিটা একদম শিভার করে ওঠে। আর যে আমি ফাইনালি আমার ইন্ডিয়াকে আমি রিপ্রেজেন্ট করতে এসেছি, ইন্ডিয়ান আমি বলছি। আমার ফাইনালি যদি আমি কমপ্লিট করতে পারি, আমার ফ্ল্যাগটা আমার হাতে থাকবে, আমি ওড়াবো। তাও আবার মানে বিদেশের মাটিতে, তাও ব্রিটিশ যারা আমাদের দেশে 200 বছর রাজত্ব করে গেছে। যখন আমার ফুল পেমেন্ট হলো, যখন আমি আমার বোর্ডটা ছাড়লো, আমাদের শুরু হয়ে হচ্ছে ইংলিশ চ্যানেল শেক্সপিয়ার বিচ থেকে। ওকে, মানে হোয়াইট ক্লিফ। ওটা মানে আমি জানি না, মানে এত সুন্দর ওই পরিবেশটা। যখন অনেকটা আগিয়ে এসেছি, যখন সূর্য উঠেছে, দূর থেকে দেখছি হোয়াইট ক্লিফটা পুরো সাদা পাথর, পাহাড়টা পুরো সাদা পাথর, আর একটু একটু মানে সবুজ ঘাস আছে, খুব সুন্দর লাগছে। আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সুইমিং করছি, ঠিক আছে। জলটাও পুরো ট্রান্সপারেন্ট জল, দূর থেকে ডলফিন এরকম টুকুস করে চলে যাচ্ছে, মানে সেটা আলাদা একটা অভিজ্ঞতা। তখনও অবধি দুর্যোগের কথা মাথায় আসেনি, তখনও অবধি তো মানে একদম ড্রিম পিরিয়ড চলছে যে আমি আমার যে ড্রিমটা দেখেছি সেটাতে আমি এখন কন্টিনিউ করছি। কারেক্ট। প্রায় 5 থেকে 5.5 ঘন্টা টানা হয়ে গেছে সুইমিং। মানে তাও 5 কিলোমিটার 5 ঘন্টায় কত কিলোমিটার মোটামুটি আমি প্রায় হাফ পর্যন্ত চলে গিয়েছিলাম। মানে 20 কিলোমিটার 5 ঘন্টাতে অলরেডি তোমার কমপ্লিট। ওকে, 20 থেকে 25 কিলোমিটার 5.5 ঘন্টায় আমি কমপ্লিট করে দিয়েছিলাম। তোমরা কি কোনো মানে ইকুইপমেন্ট বা কিছু ইউজ করো দেখার জন্য, মানে ডিরেকশন দেখার জন্য? আমাদের কোনো ডিরেকশন দেখতে হবে না, দেখার জন্য ওটা তো আমাদের হাতে থাকে না। ওটা যেহেতু আমাদের সাথে একটা বোট থাকে, সেই বোটে অলরেডি নেভিগেশন বাগেরা, টাইমিং বাগেরা, তারপর কোন ডিরেকশনে যেতে হবে সে গাইড করতে করতে নিয়ে যাবে। ওকে, সেটা মানে ভয়েসেই গাইড করছে যে আমি যখন সুইমিং করছি, আমি দাঁড়ালেই সে তো যা বলবে আমি বুঝতে পারবো। কারেক্ট। মানে সেখানে ওই রকম কোনো ব্যাপার নেই যে আমি শুনতে পাচ্ছি না, বা ইভেন আমাদের বেশি ডিস্টেন্সও রাখতে বারণ করে। প্রায় 5 মিটার ডিস্টেন্স থাকবে, এর থেকে বেশি দূরেও যেতে বারণ করে, আর একেবারে বোটের কাছে আসতেও বারণ করে। আর বোট টাচ করা মানে ডিসকোয়ালিফাই, ওটা টাচ করলেই মানে একটা তুমি সাপোর্ট নিয়ে নিচ্ছ, এরকম একটা বিষয়। একদম সাপোর্ট নেওয়া যাবে না। ওকে, ওটা তোমার সাপোর্টেই তোমাকে সবকিছু করতে হবে। এবার হয় না, যখন তোমাকে খাবার দিচ্ছে, যখন আমি মানে খাবার খাচ্ছি, তখন আমাকে জলের মধ্যে ব্যালেন্স করেই কিন্তু আমাকে খাবারটা খেতে হবে। মানে জলের মধ্যে ব্যালেন্স ইন দ্য সেন্স হয় না, মানে আমরা যেমন বডি ব্যালেন্স করি জলের মধ্যে, কেউ ব্যাক স্ট্রোকে কিক করতে করতে খাবার খেলো, দেন আবার স্টার্ট করে দিল ফ্রি স্টাইল। তো লাইক দেয়ার ইজ নো স্টপিং ইন বিটুইন, নাথিং। খাবার মানে প্রপার ফুড, যেটা টাচ দ্য বোর্ড টাচ করলেই ডিসকোয়ালিফাই। খাবার বোর্ড থেকে ছুঁড়ে দিচ্ছে এক্স্যাক্টলি। ট্রু, মানে ইজ ইট ট্রু? ইয়েস, ইট ইজ ট্রু। কি খাবার দেওয়া হচ্ছে? ডেফিনেটলি লিকুইডের উপর, বেসিক্যালি লিকুইডের উপর খাবার দেওয়া। মানে যেরকম ধরো একটু চকলেট খেলে বা জুস খেলে বা কলা, কখনো কখনো কলাটাও অনেকে প্রেফার করে, ওতে অনেক মানে প্রোটিন এনার্জি আছে, তো ওটা প্রেফার করে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন পডকাস্ট। আমি আজকে খুব প্রাউড ফিল করছি, কারণ
আমাদের যিনি আজকে পডকাস্টের গেস্ট তাহারিনা নাসরিন, উনি এমন এমন দুর্গম পথ পেরিয়ে আজকে যেই জায়গায় পৌঁছেছেন, দ্যাট ইজ অ্যান অ্যাসপিরেশন ফর নট অনলি উইমেন ইন ইন্ডিয়া, অল দ্য পিপল অফ ইন্ডিয়া, আই মাস্ট সে। ইন্ট্রোডাকশন যদি দিতে হয়, কি বলবো, উনি 21 বছর বয়সে ইংলিশ চ্যানেল পার করেছেন, ডিস্টেন্স 42 কিলোমিটার, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় 24 ফুট উঁচু ঢেউয়ের কারণে তার রাস্তাটা 42 কিলোমিটারের রাস্তাটা তাকে অতিক্রম করতে হয় 56 কিলোমিটার, এবং 12 ঘন্টা প্রায় কন্টিনিউয়াস সুইমিংয়ের পর তিনি এই স্টেজটা রিচ করেন। তারপর ইংলিশ চ্যানেলের পর জিব্রাল্টার চ্যানেল, সেটা 14 কিলোমিটার রাস্তা, সেটাও উনি পার করেছেন অ্যারাউন্ড 4.5 ঘন্টা, যদি আমি খুব ভুল না বলে থাকি, 4 ঘন্টা 23 মিনিট কাছাকাছি বলেছি। এবং শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন যে বাংলা চ্যানেল পার করেছেন, সেটা 16.1 কিলোমিটার রাস্তা, সেটা ফাস্টেস্ট, কারণ তিনি সেটা 3.5 ঘন্টা। ডাবল ক্রসটা মানে ফার্স্ট ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডিয়ান উইমেন। ডাবল ক্রসটার টাইমিং ওটা হচ্ছে 8 ঘন্টা 13 মিনিট লেগেছিল, 8 ঘন্টা 13 মিনিট ফাস্টেস্ট। একদম ওকে, সো you can understand how much dedication, passion and hard work it takes to achieve these many goals. শুধুমাত্র একটা ছোট শহর থেকে উঠে আসাটাই একটা মানুষের অ্যাসপিরেশন হতে পারে যে আমি আজকে কলকাতায় বড় হব, সেটা অ্যাসপিরেশন নয়। উলুবেড়িয়া থেকে সাঁতার শিখে, মায়ের অনুপ্রেরণায় সাঁতার শিখে এরকম ইন্টারন্যাশনাল স্টেজে আমাদের দেশের নাম উজ্জ্বল করা থেকে শুরু করে প্রচুর ভারতীয় মহিলা এবং সমগ্র ভারতবাসীকে গর্বিত করেছেন তাহারিনাদি। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আর প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, আর থ্যাংক ইউ। পারফেক্ট। সো একটু বলো তোমার জার্নিটা শুরু হলো কি করে, এবং তোমার যে সাঁতার কাটতে ইন্টারেস্ট আছে সেটা কি করে বুঝতে পারলে? ওকে, সো এটার বেসিক্যালি এটার পেছনে মানে অনেক বড় একটা স্টোরি আছে, সেটা আমি মানে শেয়ার করতে চাই ডেফিনেটলি। আমার বাবা এক টাইম ফুটবল খেলতেন 80s টাইমে, তখন YMC, মোহামেডান, জুনিয়র মোহামেডান এগুলো সব খেলেছে। তো বাবা চাইছিল আমি অ্যাজ আ ফুটবলার হয়, বাট হয় না, ডেস্টিনি তোমাকে যেখানে নিয়ে যাবে তোমাকে সেখানে যেতেই হবে। আর বরাবরই মানে আমার ডান্স, ড্রয়িং, সুইমিং এগুলো খুবই পছন্দ ছিল। আর সুইমিংয়ে আসাটা ডেফিনেটলি আমি বলবো আমার মায়ের হাত ধরেই এসেছি। আমার বয়স যখন 2.5 বছর বয়স, তখন আমার মায়ের হাত ধরে আমি সুইমিং শিখেছি, আমাদেরই বাড়ির পুকুরে আর কি। সেখান থেকে আমার মানে হাতে করি বলতে পারো। কত বছর বয়সে? আমি তখন 2.5 বছর বয়সে সাঁতার কাটা শিখেছি মায়ের হাত ধরে। 9.5 বছর বয়স যখন, তখন আমাদের উলুবেড়িয়া সুইমিং পুলে আমি একটা মানে নর্মাল সুইমার হিসেবে জয়েন করেছিলাম, যে টাইম পাস করার জন্য বেসিক্যালি ভর্তি হয়েছিলাম। একটা হয় না যে ছোট বয়সে তোমাকে সেই প্রপার গাইডটা দরকার হয়, আর মা একটা অ্যাজ আ হাউস ওয়াইফ হয়তো তোমাকে ততটা দেখতে পারবে না, কিন্তু যতটুকু দেখতে পারতো তারপরেও একটা টাইম থাকে যেখানে বাইরের বাচ্চাদের সাথে খেলা, মানে সাংঘাতিক যখন খারাপ হয়ে যায় তখন বাচ্চাও ধীরে ধীরে ওই যে বয়সটা, যে টাইম পিরিয়ডটা যেখানে বাচ্চা বড় হচ্ছে, সেখানে প্রপার একটা গাইডেন্সের দরকার থাকে। তো সেই ক্ষেত্রফলে দেখতে গেলে মা সুইমিংয়ে আমাকে ভর্তি করে দেয়। আমি জানতাম না যে আমি বাংলার হয়ে খেলবো, মেডেল দেব, ন্যাশনালে গিয়ে মেডেল পাবো, ইন্টারন্যাশনাল করব, দেন এই ওপেন ওয়াটারে আসবো, মানে এগুলোই আমার কিছুই জানা ছিল না তখন। মানে কিভাবে যে কি হয়ে গেল, আর এত দূর পর্যন্ত এসে মানে যতটুকুই উপরওয়ালা আমাকে দিয়েছে, যতটুকু পর্যন্ত এসেছি, যে এইভাবে আমি আসবো, এতটাও আমার ড্রিম আমি প্রথমে দেখিনি। তো প্রথমে এটা ভেবেছিলাম যে হ্যাঁ আমি সুইমিংয়ে যাচ্ছি, যা আমাকে আমার কোচ প্র্যাকটিস করাবে আমি প্রপারলি সেই প্র্যাকটিসটা করব, সেটা যাই হোক না কেন। তো
তো সেটা করতে করতে দেন 1 মাসের মধ্যে আমাদের ক্লাব গেম হয়, মে থেকে জুন সম্ভবত এরকম টাইম হবে। আমি জাস্ট 1 মাস হয়েছে মানে সুইমিং পুলে ভর্তি হয়েছে, তখন আমার 9.5 বছর বয়স। আমাকে ফার্স্ট বললো যেরকম হেদুয়াতে ক্লাব গেম আছে, আর তোকে আমার কোচ বলছে যে তোকে আমি 50 মিটার ব্যাক স্ট্রোক আর 50 মিটার ফ্রি স্টাইলে নাম দিয়েছি, তোকে ওই ইভেন্টটা করতে হবে। আমি মানে রীতিমতো আমি কাঁদছি, বলি কেন আমি যাবো, আমি তো কিছুই জানি না, 1 মাসে আর কতটাই বা কী হয়। তো প্রপারলি আমাকে মানে হাত ধরে শিখিয়েছিল হচ্ছে আমার কোচ শঙ্কর চক্রবর্তী, মানে ওনাকে আমার বাবার মতো আমি শ্রদ্ধা করি, আর উনিও আমাকে মেয়ের মতোই আর কি দেখে আর কি। আর উনি আমাকে মানে প্রপারলি যে বাটারফ্লাই স্ট্রোক, ব্যাক স্ট্রোকের স্ট্রোক, ফ্রি স্টাইলের স্ট্রোক, প্রত্যেকটা স্ট্রোক কিন্তু উনি আমাকে হাতে ধরে শিখিয়েছিল। উনি আমার প্রথম কোচ। দেন ওনার পরে তারপরে আমাকে প্র্যাকটিস করাচ্ছিল হচ্ছে বুলবুল সাহা, দেন আশিস ব্যানার্জি, এনাদের আন্ডারেই আমি আর কি শর্ট ডিস্টেন্সটা পুরোটাই করেছি। দেন যখন লং ডিস্টেন্সে আসলাম, আমার কোচ হলেন হচ্ছে মাসুদুর রহমান বৈদ্য। ওনাকে সবাই চেনে ওপেন ওয়াটার ছাড়াও নর্মালি সবাই চেনেন। উনি হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম হ্যান্ডিক্যাপ যিনি ইংলিশ চ্যানেল ক্রস করেছেন, জিব্রাল্টার চ্যানেল ক্রস করেছে। ওনার কাছে আমি প্র্যাকটিস করেছি আমার লং ডিস্টেন্স মানে ওপেন ওয়াটারের জন্য। গ্রেট ইন্সপায়ারিং স্টোরি। সো ক্লাব গেম থেকেই কি মনে হলো যে কম্পিটিটিভ ওয়েতে সুইমিংটাকে পারসিউ করা যেতে পারে? ডেফিনেটলি, মানে আমার কোচ মানে হয় না, প্রথমে তুমি ভাবছো যে হ্যাঁ ঠিক আছে আমি নর্মালি প্র্যাকটিস করছি, কিন্তু সেই প্র্যাকটিসটা করতে করতে যখন একটা হয় না যে দেশে যাই যে হ্যাঁ এই প্র্যাকটিসটা আমার বেশ ভালো লাগছে, এই পেনটা আমার ভালো লাগছে, এটা আমি কন্টিনিউ করলে মেবি আমি একটা জায়গায় যেতে পারবো, আমি নিজের কেরিয়ার আগে গিয়ে তৈরি করতে পারবো। সেটাও আমাকে কিন্তু আমার শঙ্কর কাকু যিনি ছিলেন, অনেক কাকু বলে ডাকি, বেসিক্যালি সবাই কোচ স্যার বলে ডাকে, আমি ওনাকে খুবই রেসপেক্টফুলি কাকু বলে ডাকি। উনি আমাকে বলেছিলেন যে তুই এটাকে কেরিয়ার হিসেবে চুজ করতে পারিস, আর তোর মধ্যে সেই পোটেনশিয়াল বলো, সেই জেদ বলো, সেই ক্ষমতা বলো, সেটা আছে। তুই যদি নিজে চাস তাহলে ডেফিনেটলি তুই কিন্তু ইন ফিউচার একটা ভালো জায়গায় যেতে পারবি। এই একটা প্রপার গাইডেন্স, তার জন্য একটা প্রপার মানুষের দরকার, মানে সেই মানুষটারও সেরকম মেন্টালিটি হতে হবে যে তোমাকে প্রপার ওয়েতে গাইড করতে পারবে। উনি আমাকে কিন্তু ওই গাইডটা করেছিলেন, আর ওনার ওই কথাটা আমার বাবার বেশ মাথায় লেগে গিয়েছিল যে না মেয়ে তো কি হয়েছে। ইভেন আমি যখন এটা আমি বলতে চাই, আমি যখন সুইমিংয়ে ভর্তি হয়েছিলাম, আমার বাবাকে আমারই পাড়ার অনেক লোক, আমি নাম নেবো না, বাট ওরা এরকম বলেছিল যে মেয়ের 18 বছর বয়স হয়ে যাবে, 18-19 বছর বয়স হয়ে যাবে, বিয়ে দিয়ে দেবে, কেন মেয়ের পিছনে কে এত খাটে। বাবা ওইসব কিছু শুনি, কারণ বাবাও একটা মানে ফুটবল খেলতো, আর খেলাধুলা সম্পর্কে ধারণাটাও ওনার আছে, আর উনি ওই বেঁধে রাখবে মেয়েকে বা এখানে এই করতে দেবে না, ওই করতে দেবে না, এই মেন্টালিটির উনি কোনো দিনই ছিলেন না। মানে আমার বাবা খুবই ফ্রিডম মেন্টালিটির মানুষ একখানা, যেটা ভালো কাজ করবে আমি ডেফিনেটলি তোমাকে সাপোর্ট করব, খারাপ কাজ করবে আমি তোমাকে কোনো দিনই সাপোর্ট করবো। আমার বাবার মেন্টালিটি বরাবরই একদম স্ট্রেট ফরওয়ার্ড মেন্টালিটি আমি বলতে পারি। তো আমাকে বলেছিল যে মানে আমার কাকু যেই কথাটা বলেছিল সেটা আমার বাবার মাথায় খুব লেগে গিয়েছিল। তো তখন থেকে মানে বাবা যেভাবে আমাকে গাইড করে এই পর্যন্ত নিয়ে এসেছে, এখনো পর্যন্ত কন্টিনিউ আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা খুবই স্ট্রং পিলারের মতো, সেটা জাস্ট হ্যাটস অফ। ট্রুলি হ্যাটস অফ টু ইয়োর ফাদার। অ্যান্ড প্রত্যেক প্যারেন্টকে আমি বলতে চাই যে বাচ্চাদের ইচ্ছেটা বা বাচ্চাদের কোন জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা তাদেরকে ফলো করার একবার সুযোগ দিন। সবাইকেই ওই গদে বাঁধা সায়েন্স নিয়ে পড়তে হবে 10-এর পর, এখন এই জিনিসটা আমি একটা বলতে চাই, মানে এখনকার পেরেন্টসদের আমি যেটা দেখছি, বাচ্চা কাঁদছে ফোন হাতে দিয়ে দিও, এই কার্টুন দেখ, ইউটিউব ঠিক আছে, ডিজনি প্রিন্সেস দেখ বা টিভি দেখ, এই ওই সেই। আরে তাদের হাতে তুমি ব্যাট ধরাও, বল ধরাও, জলে নামাও, আরও অনেক ধরনের গেমস আছে, তুমি সেখানে সেই জিনিসে ইনভলভ করলে তবেই তো তারা মাইন্ডে প্রসেস করতে পারবে, হ্যাঁ আমাকে এই জিনিসগুলোও আমি করতে পারি।
হিউম্যানদের সাথে কানেক্ট হবে, একটা নেচারের সাথে কানেক্ট হবে। এখানে কানেক্টটা কি হচ্ছে, একটা স্ক্রিনের সাথে, একটার মধ্যেই মানে একটা চোখের মধ্যেও পড়ে গেল যে হ্যাঁ আমাকে এই জিনিসটা আমি না দেখলে আমার খাওয়া হবে না, আমার পড়া হবে না, আমি কারোর সাথে কথা বলতে পারবো না, এটা না দেখলে আমি কাঁদবো। এই জিনিসটা ওরা প্রসেস করে ফেলছে। আর ছোটবেলা থেকে এই জিনিসটা ধরানো মানে বড় হয়ে ওদের আর কোনো গোল থাকে না। হয়তো ভাবছে আমি এটা করবো, কিন্তু প্রপার ওয়েতে সেই গোল পর্যন্ত পৌঁছাতে পারে না। কারেক্ট। এই খেলাধুলার দিকে এগোবে এই কথাটাই যখন মা বাবারা ভাবছেন, তাদের মাথায় মূলত একটা জিনিস চলে আসে যে সে কিরকম রোজগার করবে বা কিরকম কতটা ব্যয়বহুল হবে। ধরুন কথার কথা, ক্রিকেট ইজ আ ভেরি কস্টলি গেম, কিডস অ্যান্ড অল। সেক্ষেত্রে ফুটবলটা একটু হয়তো কম খরচায় হয়ে যায়, তাও যথেষ্ট খরচা আছে। জুতো, ফুটবলের দাম রয়েছে, শুজ অনেক কস্টলি। সুইমিংটা কোন ক্যাটাগরিতে পড়ে? মানে সুইমিং নিয়ে যদি পারসিউ করতে হয়, মানে একজন মধ্যবিত্ত বা একজন দরিদ্র পরিবারের মানুষকে যদি ভাবতে হয় যে না আমি কোনোদিনও ওপেন ওয়াটারে একটা চ্যালেঞ্জ নেব যে এই চ্যানেলটা পাস করার, কিরকম কস্টলি ব্যাপারটা? ওপেন ওয়াটারে যদি তুমি দেখো, ওপেন ওয়াটার খুবই কস্টলি, কারণ একটা চ্যানেল করতে গেলে তার পেছনে অনেক রকম জিনিস আছে, যেমন ভিসা করা, সেখানে বোর্ড বুক করা, রেজিস্ট্রেশন করা, এন্ট্রি ফিজ দিতে হয়, বোর্ডের টাকা অ্যাডভান্স দিতে হয়, দেন ফ্লাইটের খরচা, ওখানে গিয়ে রুমে থাকবে তার খরচা, খাওয়া দাওয়ার খরচা, টোটাল মিলিয়ে কম করে আমি বলছি 12 লাখ টাকা ধরে রাখো একটা ওপেন ওয়াটার করতে গেলে। সেই জায়গায় এটা যে তুমি আমাকে কোয়েশ্চেন করলে যে সুইমিংটা কোন পর্যায়ে পড়ছে, তুমি এটা দেখতে গেলে খুব লো কস্ট ওয়াইজও তুমি করতে পারো, আবার খুব হাই কস্ট ওয়াইজও করতে পারো। যেমন আমরা যখন শর্ট ডিস্টেন্স করছি, 150 থেকে 300 টাকা 400 টাকা দামেরও কস্টিউম আছে, আর যেটা প্রপার জ্যামার মানে মেয়েদের উইমেন কস্টিউম যেটা আছে জ্যামার, সেটা মিনিমাম 30 থেকে 40-50 হাজার টাকারও আছে। এবার সেটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কম কস্ট দিয়ে তুমি কতটুকু তুমি আগাতে পারবে। আমি আজ পর্যন্ত কোনো দিনই জ্যামার কিনে ন্যাশনালও করিনি, কোথাও আমি কোনো কম্পিটিশন করিনি। আমার যেরকম সামর্থ্য ছোটোবেলা থেকেই ছিল, আমার পুরোটাই আমার বাবা যেহেতু বেয়ার করতো, তো আমি কোনোদিনই বাবাকে প্রেশার দিইনি যে আমাকে একটা জামার কিনে দাও, আমাকে এত দামি কস্টিউম কিনে দাও, এত দামি ক্যাপ কিনে দাও, গগলস কিনে দাও। যেটুকু উনি পেরেছেন আমাকে দিয়েছেন, আর আমি আমার দিক থেকে 100-200% দিয়ে আমি সেখানে একটা মেডেল নিয়ে আসতে পেরেছি আর কি। ট্রুলি ইন্সপায়ারিং, ট্রুলি। একটু এক্সপিরিয়েন্সের কথাগুলো জানি, একদম শুরু থেকে শুরু করি। ফার্স্ট ওপেন ওয়াটার, হোয়াট ওয়াজ ইউর মাইন্ডসেট? প্রথমবার তুমি ইংল্যান্ড থেকে শুরু করেছিলে ফ্রান্স অব্দি, রাইট? দেন প্রথমবার যাচ্ছ, হোয়াট ওয়াজ ইউর মাইন্ডসেট যে কমপ্লিট করতে পারবো কি, একটা চিন্তা মাথায়? হাউ ডিড ইউ প্র্যাকটিস ফর ইট, যে হাউ ডিড ইউ প্রিপেয়ার ফর ইট, যে না আমি এতটা যাওয়ার চেষ্টা করছি, তার আগে দিস শুড বি মাই প্রিপারেশনস? ডেফিনেটলি। একটু যদি এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আমি একদম প্রথম থেকে বলি। একদম। সো ওপেন ওয়াটারটা আমি যেটা আগেই বললাম যে আমাকে আমার কোচ মাসুদুর রহমান বৈদ্য স্যার মানে আমার কোচ ছিলেন, ওনার কাছে আমি প্র্যাকটিস করেছি। ওনার কাছে প্র্যাকটিস শুরু করেছিলাম 2013 সালে। ওপেন ওয়াটারে হয়তো আমার আশা হতো না। আমি যখন 2008-9 আমার বেঙ্গলে রেকর্ড করছি, তখন আমাকে মাসুদুর স্যার ডেকে, মানে সুভাষ সরোবরে বেসিক্যালি আমাদের বেঙ্গল কম্পিটিশানটা হতো, ন্যাশনাল সিলেকশন ওখান থেকে হতো। তো ওখানে যখন আমি গিয়েছিলাম কম্পিটিশান করতে, তো হঠাৎ আমাকে মাসুদুর স্যার ডেকে বলছে কেমন আছিস না আছে, একটা নর্মাল ফর্মালিটি যেটা একটা ইন্ট্রোডাকশন হয় সেটা হওয়ার পরে আমাকে বলছে তুই ইংলিশ চ্যানেল করবি। আমি ডেফিনেটলি মানে আমি শিওর বলছি, মানে তখন আমি জানতাম না যে হোয়াট ইজ ইংলিশ চ্যানেল। তো আমি তো না জেনেই বলে দিচ্ছি হ্যাঁ স্যার আমি করবো, আপনি প্র্যাকটিস করাবেন তো আমি করবো, একটাই কথা, মানে তুই ইন্টারেস্টেড আছিস তাই তো? আমি বললাম হ্যাঁ আছি। বলে তুই জানিস এটা কোথায়? বলি না জানি না।
আমি বলি না আমি জানি না, তুমি প্র্যাকটিস করালে আমি ডেফিনেটলি এটা করতে পারবো। তো আমাকে বলেছে যে, তখন বলেছিল মানে আমি খালি মানে প্রেজেন্ট ভাবছি, মানে এখনও মানে মাইন্ডে আসে যে স্যার হয়তো আমাদের আশেপাশেই আছেন। তো যাই হোক, তো স্যার আমাকে তখন বলেছিলেন যে ওটা সমুদ্রের মধ্যে হয়, ওটার অনেক ঘন্টার ব্যাপার হয়, একটু অবস্টিকালসও আছে, যেমন নোনা জল, জেলিফিশ, ডলফিন থাকবে, তো ভয় পেলে চলবে না, রাত্রিবেলাতে হয়তো চ্যানেলে নামাতে পারে, মানে যেগুলো ছোটোখাটো অবস্টিকালস আছে যেগুলোতে আমাকে ফেস করতেই হবে, সেই জিনিসগুলো আমাকে তখন স্যার বলেছিলেন। আমি বলেছিলাম যে স্যার ঠিক আছে আমি করতে পারবো। এবার আমার সেটা আইডিয়া ছিল না যে আমাকে প্রায় 10 থেকে 12 ঘন্টা কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, তারপর 81 কিলোমিটার নামতে হবে। তো যখন স্যারের কাছে 2013 সালে প্র্যাকটিস শুরু করেছিলাম, তারপর যখন 2014 সালের আমাদের সেপ্টেম্বরে 81 কিলোমিটার হয়, প্রত্যেক বছরই হয়, এখনো কন্টিনিউ চলছে। মানে ইটস কাইন্ড অফ আ ম্যারাথন, যেমন দৌড়ানো হয়, ওটা কম্বাইন্ড কম্পিটিশন হয়, মানে ছেলে মেয়ে একসাথে হয় ওটা। তো 81 কিলোমিটার আমি করেছিলাম 2014 সালে সেপ্টেম্বর মাসের 7 তারিখ। আর ওখানে আমি আমাদের টোটাল মানে পার্টিসিপেন্টস ছিল আমাকে নিয়ে 17 জন, তার মধ্যে ছিলাম 5 জন মেয়ে আর বাকি ছেলে, 12 জন ছেলে। এবার তাদের সকলের সাথে এবার কম্পিটিশন করতে হবে। জঙ্গিপুর টু বহরমপুর এটা হয়, টোটাল 81 কিলোমিটার ডিস্টেন্স। এবার আমাকে সেই হিসেবেই কিন্তু স্যারের প্র্যাকটিসটা জাস্ট ছিল, আমি মানে এটার কোনো শব্দ এক্সপ্লেন করতে পারবো না, জাস্ট মাথার ঘাম পায়ে ঝরিয়ে নাকানি চুবানি খেয়ে, মানে যেভাবে আমাকে স্যার প্র্যাকটিস করেছে আমি এখনও পর্যন্ত ভুলতে পারিনি। সেই হয় না পিরামিড আকারে প্র্যাকটিস করা, কন্টিনিউ প্র্যাকটিস করছি, দেন শর্ট স্প্রিন্ট করা, মানে মারাত্মক লেভেল প্র্যাকটিস। সেটা আমি এখনও স্যারের স্যার যেভাবে আমাকে প্র্যাকটিস করিয়েছিলেন আমি সেইভাবে এখনও ওটা কন্টিনিউ করে যাচ্ছি। তো স্যার আমাকে যাভাবে প্র্যাকটিস করেছিলেন, আমি 81 কিলোমিটার নামার পর আমি ছেলেদের সাথে 3rd পজিশন আর কি আমি পাই। তো তখন স্যার বলেছিলেন যে হ্যাঁ ইংলিশ চ্যানেল করতে পারবে। ওই যা পারমিশন স্যারের কাছ থেকে পেয়েছি, তারপর আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর আমি পুরীতে গিয়ে প্র্যাকটিস করেছিলাম, প্রায় 15 থেকে 19 দিনের মতো প্র্যাকটিস করেছিলাম। তখন হুদহুদের টাইম ছিল, হুদহুদ ঝড় ছিল, তখনের টাইমে আমি পুরীতে গিয়ে প্র্যাকটিস করেছি। মানে ভীষণ পরিমাণ উত্তাল সমুদ্র, ওখানে যারা গার্ডস আছে তারা নামতে দিচ্ছে না। আমার স্যার তখন কোথায় কোথায় না কথা বলে দেন পুলিশ স্টেশনে পারমিশন নিয়ে আমাদের প্র্যাকটিসে নামায়। আমার সাথে আর একটা মেয়ে ছিল অবশ্য, সে ইংলিশ চ্যানেল করতে পারেনি। তো সেই বড় বড় ঢেউ, পিঠে ফাটছে, মানে সেই যা এক্সপিরিয়েন্স, মানে আমি শব্দই এক্সপ্লেন করতে পারবো না। তারপর প্রায় 19 দিন প্র্যাকটিস করার পর বাড়ি ফিরি, দেন ওইটা কন্টিনিউ প্র্যাকটিস করার পর ঠিক পরের বছর মানে 2015 সালের 26শে এপ্রিল স্যার মারা যান। তো আমার এমন মনে হয়েছিল যেন হয় না, যেমন ছাতা আমি জলে মানে বৃষ্টিতে ছাতা ধরে আছি, ছাতাটা আমার কেউ কেড়ে নিয়েছে, আমি পুরো বৃষ্টিতে ভিজছি। আমার এক টাইম এমন মনে হয়েছিল হয়তো আমার দ্বারাই আর হবে না, মানে স্যার চলে গেছে, একটা মাথায় হাত ছিল, উনি আমাকে এতদিন প্র্যাকটিস করে, মানে 1 থেকে 1.5 বছর কন্টিনিউ একটা স্যারের কাছে প্র্যাকটিস করছে, একটা মায়া লেগেই যায়। আর ওনাকে আমি মানে কাকু, স্যার, বাবা, মানে কি নাই কি, মানে উনি এত ইয়ার্কি মারতেন, এত মানে মজা করতেন, কথাবার্তাগুলো ওনার ওরকমই ছিল। প্র্যাকটিস করছি, হাসছি, আবার এত প্র্যাকটিস দিচ্ছে কাঁদছিও, স্যার আমাকে প্লিজ ছেড়ে দিন, আজকে আর প্র্যাকটিস করতে পারছি না। লাইক প্রত্যেক দিন যদি অফিস থেকে, আমি ডাইরেক্ট অফিস থেকে যেতাম প্র্যাকটিসে স্যারের কাছে, 7-8 ঘন্টা 9 ঘন্টা কন্টিনিউ প্রত্যেক দিন প্র্যাকটিস হচ্ছে। আর অফিসের লোকেরাও আমাকে, ওই আমার যারা কলিগস ছিল তারা আমাকে ডেফিনেটলি ওই টাইমটা খুব সাপোর্ট করেছে, যে না তোকে কাজ করতে হবে না, তুই প্র্যাকটিস যা। যখন দেখলো 81 কিলোমিটারে আমি পজিশন পেয়েছি, ইংলিশ চ্যানেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমার অফিসের লোকেরা সত্যি খুবই পরিমাণ ওই টাইমটা আমাকে কিন্তু হেল্প করেছিল। তারপর স্যারের কথা মাথায় রেখে, স্যারের ইচ্ছা ছিল যে মানে আমি যে ইংলিশ চ্যানেল করব ওটা উনি দেখবেন,
একটা হয় না যে মানে এতদিন ওনার ধরে উনি prepare করাচ্ছেন। হাতে তুলে আর কি ওই ইংলিশ চ্যানেলে হাত ধরে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে পুরোপুরি রেডি করালো। দেন যখন আমার সামনে এক্সাম, সে এক্সামের কি রেজাল্ট হবে সেটা দেখার আগেই উনি আর নেই। তো এটা একটা আমার কাছে অনেক বিগ লস আমি বলতে পারি ওই সময়টায়। ওই সময় কেন, আমি এখনও ওনাকে কথা যখন মনে করি তখন আমার এটাই মনে হয়, স্যার আপনি যদি থাকতেন আজ আমার এখন যেটা আমি এখন কন্টিনিউ চ্যানেলটা মানে হচ্ছে না বলতে আমার অনেক গ্যাপ হয়ে যাচ্ছে বছর বছর, এটা হয়তো আমার স্যার বেঁচে থাকলে হতো না। আমার কন্টিনিউ হতো, স্যারের প্রত্যেকটা ড্রিম কমপ্লিট হতো। স্যার ইভেন এটাও বলেছিল ইংলিশ চ্যানেলের পরেই এটা গোটা আমাদের মনে হয় খুব সম্ভবত ইন্ডিয়া ইয়া ফের এশিয়ার প্রথম আমরা হতাম যদি একটা স্টুডেন্ট আর একটা টিচার দুজন মিলে একসাথে ক্যাথলিনা চ্যানেল ক্রস করবে। স্যারের এটা কিন্তু একটা ড্রিম ছিল, আর স্যার এটা আমাকে বলেও ছিল। আমি তার জন্য একদম পুরো রেডি ছিলাম যে আমি ইংলিশ চ্যানেলের পরেই আমি স্যারের সাথে ক্যাথলিনা চ্যানেল ক্রস করতে যাবো। ট্রুলি ইন্সপায়ারিং। ইংলিশ চ্যানেল ক্রস করার আগেই ন্যাশনাল গোল্ড মেডেল পাওয়া হয়ে গেছিল, ওইটা স্টোরিটা একটু, সব স্টোরি একটু একটু ছুঁয়ে যাবো আমরা। ডেফিনেটলি। তো আমি সুইমিং শুরু করেছিলাম 2004 সালে। তারপর ধীরে ধীরে বেঙ্গল ন্যাশনাল করছি, তখন রেকর্ড করছি বেঙ্গলে প্রায়। সেটা কি স্প্রিন্টের রেকর্ড না? সেটা আমার মেইন স্ট্রোক ছিল ব্যাক স্ট্রোক। ওকে। 50, 100, 200 মিটার ব্যাক স্ট্রোক হচ্ছে আমার মেইন স্ট্রোক। তো আমি বরাবরই আমার এই তিনটে স্ট্রোকটাকে আমি মানে আমি করতাম। আমার তিনটে মেন ইভেন্ট ছিল, টোটাল 5টা ইভেন্টে তখন নামতে পারতাম। তো 50, 100, 200 মিটার একদম কম্পালসারি ছিল। দেন লাস্ট যে দুটো ইভেন্ট আমি চুজ করতাম সেটা হচ্ছে 50 মিটার ফ্রি স্টাইল আর 100 মিটার ফ্রি স্টাইল। ওকে, এটা আমি চুজ করতাম। তো 5টা ইভেন্টে আমি নামতাম। সেখানে মোটামুটি কয়েকটা, আমি পুরো মানে প্রপারলি বলবো না, মানে যে সব ইভেন্টে মেডেল পেতাম তা নয়, কিছু কিছু ইভেন্টে মেডেল পেয়েছি। তো যতগুলো ন্যাশনাল খেয়েছি প্রত্যেকটা ন্যাশনাল থেকেই কিন্তু একটা দুটো করে আর কি মেডেল পেয়েছি। প্রত্যেকটা ইভেন্টে মেডেল পেতাম না আর কি, কিন্তু 1-2টো অন্তত হলেও পেতাম। পারফেক্ট। সো কোন জিনিসটা ম্যাটার করে, মানে এই যে স্প্রিন্ট সাঁতার কাটা আর এই যে একটা লং ডিস্টেন্স ওপেন ওয়াটারে সাঁতার কাটা, স্প্রিন্টে মেনলি স্পিডটা বেশি ম্যাটার করে, প্রচুর পরিমাণে, আর ওপেন ওয়াটারে স্ট্যামিনাটা বেশি ম্যাটার করে, এন্ডিউরেন্সটা ম্যাটার করে। সো কি মনে হয় যারা স্পিডে ভালো তারাই কি স্ট্যামিনাতে ভালো হয়, না এটা ডিফারেন্ট কন্ডিশনস হতে পারে? এটা ডিফারেন্ট আমি বলবো, কারণ যখন আমি শর্ট ডিস্টেন্স করছি তার আলাদা, পুরো সম্পূর্ণ আলাদা প্র্যাকটিস। ওকে, একটু টেকনিক্যালি ভেঙে বলো। টেকনিক্যালি বলতে গেলে আমি শর্ট ডিস্টেন্স প্র্যাকটিস করছি, তার প্রত্যেকটা ধরো 20 মিটার একটা স্প্রিন্ট আছে, 25 মিটার একটা স্প্রিন্ট আছে, 50 মিটার স্প্রিন্ট আছে, 75 মিটার, 100 মিটার, কখনো লং করানোর জন্য 200 কেটে 400 করানো, ফির 200টাকে কেটে 50 মিটার 4টে পিরামিড আকারে করানো, বা 50 মিটার গিয়ে 3টে ববিন করে দেন আবার 50 মিটার, দেন 3টে ববিন, দেন আবার 50 মিটার, আবার 50 মিটার, এরকম করে 200 একটা টাইমিং নেওয়া। মানে এই রকম করে প্রায় সারাদিনে আমাদের, যেহেতু দুবেলা প্র্যাকটিস হতো, সকালবেলা আর বিকালবেলা, তো আমাদের টোটাল প্র্যাকটিস যেত 12,000, 14,000 এরকম প্রত্যেক দিন প্র্যাকটিস যেত শর্ট ডিস্টেন্সে। আর 12,000, 14,000 ইন দ্য সেন্স, ধরো সকালে আমি প্র্যাকটিস করছি, সকালে আমার 5,000 থেকে 6,000, ধরো 400 মিটার আমি ওয়ার্ম আপ করলাম, 200 মিটার কিক, 200 মিটার পুল, 200 মিটার ড্রিল, দেন মেন সেট এবার স্টার্ট হবে। 200 আছে 10টা, ইয়া তো ফের 20টা, ইয়া ফের 100 মিটার আছে 10টা, ইয়া তো ফের 30টা। মানে কোচ যেরকম দেবে সেরকম করতে হবে, সেটাও আবার একটা টাইমিংয়ের মধ্যে ঢুকতে হবে। যেমন ধরো আমি ফ্রি স্টাইল, আমার মেন টাইম ছিল, অনেক বাজে টাইম ছিল ফ্রি স্টাইল, 1 মিনিট 6 সেকেন্ড, ঠিক আছে? এবার তোমার যদি টাইম 1 মিনিট 6 সেকেন্ড হয়, তোমাকে মিনিমাম 1 মিনিট 20 সেকেন্ড ইয়া ফের 1 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 20টা ঢুকতে হবে। মানে ফার্স্ট 1 মিনিট 15 সেকেন্ডে অন, 15 সেকেন্ড হলেই সঙ্গে সঙ্গে সেকেন্ড 100 মিটারটা আবার শুরু করে দিতে হবে। এরকম করে করে প্রায় 20 থেকে 30টা 100, মানে 3,000, ঠিক আছে? মানে 3,000, ওটা মেন সেট। এবার তারপর কিক স্প্রিন্ট থাকে, 25 মিটার কিক স্প্রিন্ট,
সেটা কখনো 50 মিটারও কিক স্প্রিন্ট হয়, ওটারও টাইম নেওয়া হয়, এই টাইমের মধ্যে ঢুকতে হবে। প্রপার টাইমের মধ্যে ঢুকলে তবে গিয়ে একটা যে বডিতে স্প্রিন্ট আসে, সেই স্প্রিন্টটা তবেই বাড়বে, যে হ্যাঁ আমার বডি তত বেশি জলই হবে। যেমন আমাদের মানে অ্যাথলেটিক্সেও দেখতে গেলে যখন 100 মিটার টানা হয়, কতবার ওরা 100 মিটার স্প্রিন্ট করছে, তবে গিয়ে একটা 100 মিটার স্প্রিন্টে এই রেকর্ড করলো, বেস্ট টাইম দিল। কি করে? নর্মাল প্র্যাকটিস করে তো হবে না, স্প্রিন্ট প্র্যাকটিস মানে স্প্রিন্ট টানতে গেলে স্প্রিন্ট প্র্যাকটিস মাস্ট। তেমনি যখন আমি লং করছি, ওপেন ওয়াটার করছি, ওপেন ওয়াটার ইন দ্য সেন্স আমাকে ঘন্টার উপর টানতে হবে। তো ঘন্টার উপর টানতে গেলে আমার এন্ডুরেন্সটা খুব পরিমাণ দরকার, আমার বডিতে স্ট্যামিনা প্রচুর পরিমাণে দরকার। তো তার জন্য আমাকে কি করতে হবে? প্রপার ডায়েট, প্রপার প্র্যাকটিস। এবার প্রপার প্র্যাকটিসের মধ্যে ঘন্টার উপর তুমি কত ঘন্টা লোড নিতে পারছো প্রত্যেক দিন। এবার আমি প্রথম ধরো আজ থেকে আমি ওপেন ওয়াটার শুরু করছি, আমি আজ থেকে ওপেন ওয়াটারের জন্য প্র্যাকটিস করব। আমি আজকেই 10 ঘন্টা টানতে পারবো না, তো সেই জায়গায় আমাকে কি করতে হবে? আমি যদি পারি 1 ঘন্টা টানবো, ইয়া তো ফের 2 ঘন্টা। আমি দেখে নিলাম আমি আজকে মিনিমাম 2 ঘন্টা লোড নিতে পারলাম, পরের দিন ওটা 15 মিনিট বাড়াবো, দেন আরও 15 মিনিট মানে 2.5 ঘন্টা, দেন 3 ঘন্টা, দেন আমি আজকে পারছি যে কাল 3 ঘন্টা, আমি আরও 1 ঘন্টা বাড়ানোর চেষ্টা করব। ধরো আমি আজকে টানলাম 4 ঘন্টা, এই করে 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 10 ঘন্টা থেকে 12 ঘন্টা একটা প্রপার ওয়েতে গিয়ে একদিন লোড নিয়ে নিলাম যে হ্যাঁ আমি আজকে 12 ঘন্টা টানবো। সেদিন যদি আমি 12 ঘন্টা প্র্যাকটিস করে ফেলতে পারি, তার মানে আমি বুঝে যাব যে হ্যাঁ আমার ইন্ডোরেন্সটা ভিতরে আছে, আমি 12 ঘন্টা কন্টিনিউ সুইমিং করতে পারবো, আমার ভিতরে সেই স্ট্যামিনাটা এসে গেছে। তার মানে আমার যে এই যে কুচি কুচি করে প্র্যাকটিসটা করা হলো, মানে ছোটো ছোটো করে প্র্যাকটিস করা হলো, সেটা একটা টাইম এসে আমি এত ঘন্টা লোড নিতে পারলাম, মানে ওই প্র্যাকটিসটা আমার একটা বেসে এসে দাঁড়িয়ে গেল, একটা বেস প্র্যাকটিস করে এই পজিশন পর্যন্ত এসে দাঁড়িয়ে গেল। তো দুটো প্র্যাকটিসের ওয়ে পুরোপুরি ডিফারেন্ট। তুমি যখন জলে নামছো, যেমন প্র্যাকটিস ডিফারেন্ট হচ্ছে, তেমন নিশ্চয়ই স্ট্র্যাটেজিও ডিফারেন্ট হচ্ছে। হ্যাঁ, তুমি শর্ট ডিস্টেন্সে যেরকম আমি 50 মিটার টানবো, আমি কোনো দিকে দেখবো না, আমি টানা 50 মিটারে গিয়ে দাঁড়াবো। তো সেটা তোমার লংয়ে কি হচ্ছে, কেউ আমি ধরো 5 মিটার, আমি ধরো এইখান থেকে এই পর্যন্ত আমি 1 মিনিটেও চলে আসতে পারি, আবার 1 ঘন্টাতেও চলে আসতে পারি। এটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কত ঘন্টার মধ্যে লং ডিস্টেন্স টানবে। কেউ ওটা একটা রেকর্ড টাইমিং আছে, সেই রেকর্ড টাইমিং করতে গেলে তারা সেইভাবে টানে স্টার্টিং থেকেই। কেউ ভাবে আমি এই পার থেকে ওই পারে এনি হাউ ফিনিশ করবো, জাস্ট আমার মাথাতে আছে আমি এটা ফিনিশ করবো, তো তারা সেটা 1 ঘন্টার জায়গায় 10 ঘন্টাও নিতে পারে। তো এটাতে কোনো সেরকম টাইম লিমিট বাঁধা থাকে না, তোমার যত এন্ডুরেন্স আছে তুমি সেই ওয়াইজ টানো। বাট শর্ট ডিস্টেন্সে যেটা হচ্ছে যে তুমি কম্পিটিশন করছো, তোমার সাথে আরো 7 জন কম্পিটিটর আছে, তখন আমার আগে পৌঁছানোটাই লক্ষ্য। এক্স্যাক্টলি, তারা তোমাকে কেউ ছাড়বে না, তোমাকে এনি হাউ তোমার বেস্টেস্ট টাইম দিতে হবে। তোমার বেস্টেস্ট টাইম দিলে তবে গিয়ে তুমি একটা পজিশন পাবে। শর্ট ডিস্টেন্স আর লং ডিস্টেন্স টোটালি ডিফারেন্ট। সো আবার ফেরত চলে আসি সেই ইংলিশ চ্যানেলে। আচ্ছা, লং ডিস্টেন্সটা বলতে গেলে আমি ওপেন ওয়াটারের কথা বললাম, লং ডিস্টেন্সের মধ্যে ম্যারাথনও পড়ছে। তো ম্যারাথনেও কিন্তু এই ফার্স্ট সেকেন্ড থার্ড এটার আছে, যেটা আমি 81 কিলোমিটারে যেটা বললাম, তাতেও কিন্তু ওই রকম কাইন্ড অফ স্ট্র্যাটেজি লাগে ওই শর্ট ডিস্টেন্সেরই মতো, যে আমি এই কিলোমিটার টানছি, ফার্স্ট সেকেন্ড ম্যান কোথায় আছে সেই পজিশন পর্যন্ত পৌঁছাতে গেলে আমাকে এখানে স্প্রিন্ট ওয়াক করে বেরোতে হবে, এটা লাগে। কিন্তু আবার ম্যারাথন আবার ওপেন ওয়াটার দুটো কিন্তু আলাদা। বুঝতে পারছি, কারেক্ট, মানে তিনটেরই স্ট্র্যাটেজি ডিফারেন্ট। সো ডেফিনেটলি কি 81 কিলোমিটার যেটাই লং ডিস্টেন্স বেশি ট্রাভেল করতে হচ্ছে, সেটা বেশি কঠিন হচ্ছে না ওপেন ওয়াটারটা বেশি কঠিন হচ্ছে? 81 কিলোমিটারটা আমি কঠিন বলতে গেলে তুমি যদি মনে করো কঠিন তো কঠিন না মনে করলে কঠিন নয়। কেন? কারণ 81 কিলোমিটার একটা কম্পিটিশন, তুমি মানে আরও অনেকগুলো কম্পিটিটারের সাথে তুমি সেটা কম্পিটিশন করছো, তোমাকে এনি হাউ ফার্স্ট সেকেন্ড থার্ড যদি তুমি মাইন্ডে রাখো যে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ঢুকতে হবে, তাহলে তোমাকে সেই স্ট্র্যাটেজি ওয়াইজ তোমাকে কিন্তু টানতে হবে। আর ওপেন ওয়াটারটা কি হচ্ছে যে আমি ফিনিশ করব, আমার কোনো কম্পিটিটার নিয়ে আমি সোলো ফিনিশ করব, তা তুমি সেই জায়গায় 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা নিয়েও তুমি
কমপ্লিট করতে পারে। এখানে কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, এই হচ্ছে ব্যাপার। কারেক্ট। কিন্তু চ্যালেঞ্জেস আবার ওপেন ওয়াটারে চ্যালেঞ্জেস আবার যেটা আছে সেটা এইগুলোর মধ্যে কোনোটাই পড়ে না, কোনোটাই পড়ে না। এটা প্রচন্ড হার্ড চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের ওপেন ওয়াটার করতে হয়। একটা দেশে গিয়ে একটা দেশ থেকে আরেকটা দেশে আমি কিন্তু মানে পৌঁছাচ্ছি, এতটা ডিস্টেন্স আমি একা কভার করছি। আর একটা জিনিস আমি বলে রাখি এখানটায়, ওপেন ওয়াটারের ভাগ আছে, যেটা আমি তোমাকে একটু আগেই বলছিলাম। ওপেন ওয়াটারের ভাগ কেমন, যে ধরো আমি 40 কিলোমিটার বা 30 কিলোমিটার টানছি, সেটা তুমি 16, 30 কিলোমিটার 40 কিলোমিটার টানতে পারো, ইয়া তো এটা রিলেও হয়, কেউ 4 জন 5 জন মিলে রিলে করে। বেসিক্যালি আমি প্রেফার করি যে আমি সোলো করব। সোলোর যে চ্যালেঞ্জ সেটা আলাদা, মানে সেটার আলাদাই কিক পাওয়া যায়, যে আমি করছি, আমি যদি কমপ্লিট করতে পারি এটা সম্পূর্ণটা আমার কৃতিত্ব, আমার ক্রেডিট। আমি যেটা প্র্যাকটিস করেছি এটা আমার উপর ডিপেন্ড করছে, আমাকে এটা এনি হাউ কমপ্লিট করতে হবে। রিলে হচ্ছে অন্যের উপর ডিপেন্ড, মানে আমার যেটুকু ভাগের মধ্যে পড়ছে, ধরো আমি 40 কিলোমিটার সুইমিং করছি, তার মধ্যে আমাকে 5 জন বা 6 জন সেই ওয়াইজ ধরো 6-7 কিলোমিটার 8 কিলোমিটার তোমাকে টানতে হবে। আমি জানি আমাকে 8 কিলোমিটার টানতে হবে, আমি এনিহাও ভালো করে আমি 8 কিলোমিটার টেনে দিলাম। কিন্তু বাকি যে 3-4 জন সুইমার আছে তারা তো তোমার স্পিডে নাও টানতে পারে। তুমি যেই টাইমটা ভাবছো তুমি সেই টাইমে ফিনিশ করতে পারবে না, কারণ তারা কি স্পিডে টানছে সেটা তাদের উপর ডিপেন্ড করছে, তুমি এখানে কিছুই বলতে পারবে না, তোমার হাতে নেই। তো এটা রিলেও হয়। অনেকে এরকম আছে যে রিলে করছে, 5-6 জন মিলে করছে, বাট আমাদের এখানে এসে বলছে যে আমি এই চ্যানেল ক্রস করেছি, তার দূর দূরান্তে কোথাও মানে কথাটা মেনশন নেই যে সে রিলে ক্রস করেছে, ইয়া তো ফের আমার সাথে এতজন ছিল আমি এই চ্যানেলটা ক্রস করেছি। আমি যদি বলি আমি ইংলিশ চ্যানেল ক্রস করেছি, লোক ভাববে হ্যাঁ আমি শুধু ইংলিশ চ্যানেল ক্রস করেছি, কিন্তু এটা কিন্তু অফিসিয়াল পেজ। ধরো আমি ইংলিশ চ্যানেল ক্রস করতে গেছি, আমি যদি আমার এই অফিসিয়াল পেজে যদি যাও, সেখানে প্রপারলি তারা কিন্তু মেনশন করে দেয় যে তুমি সোলো করেছো, ইয়া তো ফের তুমি রিলে করেছো, বা তুমি মানে দুজন সুইমার নিয়েও করেছো বা টু ওয়ে করেছো, এটাও লেখা থাকে। কারেক্ট। তো আমাদের রিপোর্টার, আমি বলবো না মানে কোনো যেটা উচিত কথা, যেটা সত্যি কথা সেটা আমার বলতেও কোনো দ্বিধা নেই। আর 100 বার আমি বলবো যে রিপোর্টাররা তোমরা বলছো যেটা বলছে সেটাই ওরা বিশ্বাস করবে। একবার আগে পরে সার্চ করুক যে হ্যাঁ আদৌ সেটা ও সোলো করছে কি রিলে করছে, সেটা কিন্তু ওদের অফিসিয়াল পেজে, বা আমি ধরো ইংলিশ চ্যানেল করতে গেলাম বা নর্থ চ্যানেল করতে গেলাম, যে কোনো চ্যানেল করতে যাই না কেন, তাদের ওয়েবসাইটে কিন্তু কোনো ভুল কথা লেখা থাকবে না। কারেক্ট। মানে রিপোর্টারদের অ্যাট লিস্ট কোনো কিছু পাবলিক ফোরামে পাবলিশ করার আগে অ্যাট লিস্ট ভেরিফাই করে নেওয়া উচিত। এক্স্যাক্টলি, তাদের অফিসিয়াল পেজে গিয়ে কাউকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। এখন পুরোপুরি ডিজিটাল জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা। ডাইরেক্ট অফিসিয়াল পেজে যাও, সেখানে কজন করছে অলরেডি লেখা থাকে, কোথা থেকে কত বয়স, ফিমেল কি মেল, 1 ওয়ে করেছো কি 2 ওয়ে করেছো, কত টাইম নিয়েছে, কজন মিলে করেছো, সব কিছু কিন্তু অফিসিয়াল পেজে লেখা থাকে, মেনশন করা থাকে। অতএব এখানে কিন্তু কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বা আমাকে যেটা বলছে আমি সেটা মানে মেনে নিচ্ছি, এটা বলার কিন্তু কোনো স্কোপ নেই। এখন ডিজিটাল জামানা, এখন মানে সোশ্যাল মিডিয়ার জামানা। এখন কেউ ভুল বললেও সেটা কিন্তু মানে কেউ যদি ধরো ভুল বলেছে সেটা ঠিক প্রমাণিত তুমি করে দিলে, কিন্তু লোকেরা এখন সোশ্যাল মিডিয়াতে এসে বলে দেবে না ও এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল বলেছে। কারেক্ট। এখানে তুমি নেগলেক্ট করতে পারবে না। অ্যাবসলিউটলি। ওই গল্পটায় আমি এখনো আটকে আছি, আমি ওই গল্পটা থেকে বেরোতে পারছি না। তুমি ইংল্যান্ডে পৌঁছালে, ওকে, ওকে, জলে নামছো, কি মাইন্ডসেট চলছে, বা মানে মোস্ট ইম্পর্টেন্টলি ওই বিষয়টা যে 40-42 কিলোমিটারের পথ তোমাকে 56 কিলোমিটার ঘুরে, মানে আরো মানে 14 কিলোমিটার ঘুরে সেটাকে 56 কিলোমিটারে তুমি গিয়ে কমপ্লিট করেছো।
দ্যাট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড ফর ইউ, রাইট? কেউ তো এটা ভেবে যায় না যে আমার মানে ডেফিনেটলি ভেবে যাওয়াটা উচিত, কারণ স্পোর্টসম্যানদের কাছে কিরকম কি সিচুয়েশন আসবে, অনুকূল প্রতিকূল, দে ডোন্ট নো। বাট হ্যাঁ, তুমি যখন দেখছো যে চ্যালেঞ্জেস বাড়ছে, হাউ ডিড ইট ফিল? তুমি তখন কি কখনো মনে হয়েছে যে না আই কুইট নাও, বা আজকে ছেড়ে দিয়ে আবার অন্য আরেকবার ট্রাই করব? হ্যাভ ইউ ফেল্ট লাইক দ্যাট? ডু অর ডাই, একটাই কথা, ওকে, করো তো নয়তো মরো। আমি যখন একটা জায়গায় গেছি, আমি মাইন্ডসেট করেই গেছি যে আমাকে এনি হাও এটা কিন্তু কমপ্লিট করতেই হবে। আমার স্যার ওটা স্বপ্ন দেখেছে, আমি স্বপ্ন দেখেছি, আমার বাবা মা স্বপ্ন দেখেছে, তাদের এত পরিশ্রম, আমার এত খাটনি, আমি এত বছর ধরে প্র্যাকটিস করে আসছি, এত জনের আশা। অনেকে এটা নিয়ে আমাকে অনেক সাপোর্টও করেছে, অনেকে ডিমোটিভেটও করেছে। যারা ডিমোটিভেট করেছে তাদের আমি ওটা অ্যাজ আ মোটিভেশনাল স্পিকার হিসেবে তাদের আমি নিয়েছি, যে হ্যাঁ ঠিক আছে, ওরা আমাকে ডিমোটিভেট করছে, মানে ওটাই পরবর্তী টাইম গিয়ে তাদের আমি দেখাতে পারবো যে হ্যাঁ দেখো আমি করেছি। তোমার ডিমোটিভেশনটা আমার মোটিভেশন হিসেবে আমি কাজ করেছি নিজের উপর। তো আমি মাইন্ডসেট করেই গেছি ওখানে, যে আমাকে ওখানে আমি যাচ্ছি, বিদেশের মাটিতে যখন আমি পা রেখেছি, আমি কিন্তু এখানে আমার দেশের পতাকা উড়িয়েই আমি যাব, বিনা উড়িয়ে আমি যাব না। তাতে আমার যদি প্রাণও দিতে আমি মরে যেতে রাজি আছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আমার নিজের 100-200% নিজের দিয়ে আমি তারপর যাব। ওখানে যাবার আগে আমার ভিসা ক্যান্সেল হয়েছিল, এক তো স্যার মারা গেল, দেন আমার ভিসা ক্যান্সেল হলো। এক টাইম না মানে পুরো সেই দিশাহারা হয়ে পড়ার মতো আমার অবস্থা হয়ে গিয়েছিল, তাও সমস্ত পরিশ্রম জলে চলে যাবে একদম। তখন আমার মা আমাকে বোঝাচ্ছে যে হতাশ হোস না, উপরওয়ালা আছে, তোর যদি ভাগ্যে লেখা থাকে যেটা হবে, কেউ কাটতে পারবে না। যতই অবস্টিকালস আসুক কেউ কাটতে পারবে না। অবস্টিকালস আসছে মানে পরে যখন তুই চ্যানেলটা করতে নামবি তো সব কিছু সুস্থ হবে, তুই দেখিস। মানে আমি জানি না কেন আমার মা যেগুলো প্রেডিক্ট করে বলে না, মানে আমার সব লেগে যায়। আমি যেন আমার মাকে সবসময় রাখি সামনে, যে হ্যাঁ তাকে জিজ্ঞেস করবে এই জিনিসটা মা এটা করছি, এটা আমাকে এটা বলো কি হবে না হবে। মায়েদের সবসময় আগে রাখাই উচিত। আমি অনেক দেখেছি এখনকার বাচ্চাদের যে মা বাবাকে প্রচণ্ড ডিসরেসপেক্ট করে, সেটা একেবারেই উচিত নয়। কারণ বাবা মায়ের আশীর্বাদে, বাবা মায়ের জন্যই পৃথিবীতে আসা, বাবা মায়ের জন্যই নিজের সব কিছু কেরিয়ার সামনে রেখে এগিয়ে যাওয়া, সব কিছুই বাবা মায়ের জন্য, ফুল ক্রেডিটটা বাবা মায়ের জন্য। তো তখন মা যখন বলেছিল আমি একটু হতাশ হয়ে পড়েছিলাম যে আদৌ হবে কি না কি কিন্তু মায়ের বলাতে আমি ভেবেছি না, মা বলেছে যে কাল তাহলে। এবার যখন আমি ভিসা পেলাম, যখন ওখানে পৌঁছালাম, যেদিন পৌঁছেছি তখন খুব সম্ভবত 12টা থেকে 1টা, মানে আমাদের ইংল্যান্ডের টাইম ওয়াইজ, তখন না পৌঁছেছি। ওখানে আমার এক কাকা থাকেন, তো সে আমার সাথে দেখা করতে এসেছিল। তার ঠিক 2 ঘন্টা পর রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে আমি বলি বিকাল হয়েছে, 4:30-5টা বাজে, একটু জলে নামে, ভালো লাগছে না, পা হাত পা সব কীরকম একটা হচ্ছে, শিবরিং হচ্ছে, নামতে হবে এরকম টাইপেরটা। বলছে না, মন বলছে নাম, একবার দেখি জলটা কীরকম। জলে যখন নেমেছি তখন যেহেতু অগস্টের টাইম আর প্রচণ্ড বৃষ্টি, বুঝতেই পারছো তখন মনসুন টাইম, ওই টাইমটাই চুজ করলে তুমি? ওই টাইমটা আমি চুজ করিনি, আমি তো অ্যাকচুয়ালি জুলাই মাস চুজ করেছিলাম। আর কিন্তু কি বলে, ভিসাটা যেহেতু ক্যান্সেল হয়েছিল, তার জন্য আমার যিনি পাইলট ছিলেন, যে অ্যাসোসিয়েশনে আমি কথা বলে আমার ডেটটা কিন্তু পেছানো হয়েছিল। সেই জন্য অগাস্টের ডেট নেওয়া হয়েছিল, বাট আমি নেমেছিলাম 3rd সেপ্টেম্বর। অগাস্টে প্রায় 15 দিন ওখানে আমি প্র্যাকটিস করেছি, ঠান্ডাটা অ্যাবজর্ব করানোর জন্য, যে এত একটা অ্যাটমসফিয়ার থেকে অন্য একটা আলাদা, টোটালি আলাদা একটা অ্যাটমসফিয়ারে যাচ্ছ। তো গরম থেকে হিসাব মতো ওইখানে বৃষ্টি মানেই ঠান্ডা, আর আমি 3টে লেয়ার পরে আছি, একটা উইন্ডচেটার, একটা নর্মাল হুডিজ, আর ভিতরে তো একটা উলিকট থাকেই। 3খানা আমি লেয়ার পরে আছি, তারপরেও আমি কাঁপছি, লিটারেলি কাঁপছি, যে কী হবে না হবে, এত ঠান্ডা আমি আদৌ করতে পারবো কি না, মাইন্ডে এসেছিল। তারপরে একটাই জিনিস, যে ডু অর ডাই, এসেছো যে কাল খালি হাতে ফেরত যাবে না,
এসেছো, তুমি নিজেকে প্রুভ করতে এসছো, ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। যে যারা তোমাকে ডিমোটিভেট করেছে, যারা তোমাকে বাধ্য করেছে যাতে তুমি এখানে না আসতে পারো, তাদেরকে দিস ইজ দ্য রাইট টাইম টু রিপ্লাই। তো আমি একদম ওটাই ভেবেই মাইন্ডে সেট করে নিয়েছিলাম যে হ্যাঁ, একদম রাইট টাইম আছে রিপ্লাই করার, ডু অর ডাই, যা অবস্টিকালস আসবে আমি মেনে নেব, কোনো অসুবিধা নেই। তো আমি ওখানে প্র্যাকটিস মানে প্রায় 12 থেকে 15 দিন প্র্যাকটিস করছি। আমার অবজারভার এসে আমাকে সাডেনলি বললেন যে তোমাকে তাহরিনা 2 দিন পরে কিন্তু নামানো হবে। ওনাদের যেহেতু একটা মানে ফিক্সড শিডিউল থাকে, হ্যাঁ, আর ওয়েদার ওনাদের কাছে আগে থেকেই ওইসব একটা ফোরকাস্ট চলে আসে, তো চলেই আসে। ওনারা অনেক রিসার্চ করে কিন্তু একটা সুইমারকে রিস্ক নিয়ে নামায়। মানে আজ উনি ভাবলেন যে হ্যাঁ নামাবো, নামিয়ে দিল, তা নয়, কিন্তু ওনারা অনেক রিসার্চ করে তবে একটা সুইমারকে নামানো হয় জলে। আর ওটা তো আর ওই 1-2 কিলোমিটারের ব্যাপার নয়, প্রায় 30 থেকে 40-50 কিলোমিটারের ব্যাপার। এবার তুমি যদি ওটা বাঁকো, তাতে আরও বেশি তোমার কিলোমিটার লেগে যাচ্ছে। তো তাদেরও একটা রিস্ক মানে হিসাব মতো চলে আসে যে যদি না কমপ্লিট করতে পারে তাহলে আমাকে এখান থেকে ফেরত নিয়ে। ওনারাও কিন্তু একটু স্যাড হয়ে যায়, আপসেট হয়ে যায় যে ও এত কষ্ট করে আসলো, কমপ্লিট করতে পারলো না, হ্যাঁ কমপ্লিট করতে, ওনারাও খুব আপসেট হয়ে যায়। এটা কিন্তু আমি দেখেছি। আমার যিনি অবজারভার ছিলেন, আমার সাথে যাবার কথা ছিল, সে আমার আগে চলে গেছে ভিসা পেয়ে গিয়েছিল বলে। তো ও 2-3 দিন প্র্যাকটিস, মানে জলটাকে নিজের বডিতে অবজার্ভই মানে কিরকম কি ঠান্ডা না ঠান্ডা সেটা অ্যাডজাস্ট করালো না করিয়েও কিন্তু চ্যানেলে নেমে গেল। 10 ঘন্টা টেনেছে, টানার পর আর টানতে পারিনি। আমি যখন গেছি ওর ব্যাপারে যখন আমি জিজ্ঞেস করছি, তো ওনার পুরো ফেসটাই মানে একটা আপসেট বলছে, আপসেট হয়ে গিয়ে বলছে যে ও করতে পারলো না, আমরা তো ছিলাম, করতে পারিনি। খুবই একটা আপসেট একটা ব্যাপার, উনি খুবই আপসেট হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, যখন 3rd সেপ্টেম্বর আমাকে নামানো হবে, 2 দিন আগে বলেছে, ঠিক আমাকে ফোন করলো 7:30 রাত্রিবেলা ফোন করে বলছে তাহরিনা তুমি ঠিক 12:45 মেরিনা বিচে চলে এসো। ওখান থেকে যেহেতু বোটগুলো সব ছাড়া হয়, তো আমি গেলাম, গিয়ে একটা পেপার ওয়ার্ক থাকে, অ্যাডভান্স যেটা আমার বোটের করা থাকে সেটা ফুল অ্যাডভান্স কিন্তু বোট ছাড়ার আগেই করে দিতে হয়। তো আমি পেপার ওয়ার্কের সময় যখন আমাকে জিজ্ঞেস করছে ন্যাশনালিটি, আমি তখন বললাম ইন্ডিয়ান। মানে একটা হয় না যে ইন্ডিয়ান কথাটা বলতে গেলে ওটা মানে বডিটা একদম শিভার করে ওঠে। আর যে আমি ফাইনালি আমার ইন্ডিয়াকে আমি রিপ্রেজেন্ট করতে এসেছি, ইন্ডিয়ান আমি বলছি, আমার ফাইনালি যদি আমি কমপ্লিট করতে পারি, আমার ফ্ল্যাগটা আমার হাতে থাকবে, আমি ওড়াবো, তাও আবার মানে বিদেশের মাটিতে, তাও ব্রিটিশ যারা আমাদের দেশে 200 বছর রাজত্ব করে গেছে, সেটার একটা আলাদাই অভিজ্ঞতা ছিল। তো যাই হোক, মানে যখন আমার ফুল পেমেন্ট হলো, যখন আমি আমার বোটটা ছাড়লো, আমাদের শুরু হচ্ছে ইংলিশ চ্যানেল শেক্সপিয়ার বিচ থেকে, ওকে, মানে হোয়াইট ক্লিফ। ওটা মানে আমি জানি না, মানে এত সুন্দর ওই পরিবেশটা, যখন অনেকটা আগিয়ে এসেছি, যখন সূর্য উঠেছে, দূর থেকে দেখছি হোয়াইট ক্লিফটা পুরো সাদা পাথর, পাহাড়টা পুরো সাদা পাথর, আর একটু মানে সবুজ ঘাস আছে, খুব সুন্দর লাগছে। আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সুইমিং করছি, ঠিক আছে, জলটাও পুরো ট্রান্সপারেন্ট জল, দূর থেকে ডলফিন এরকম টুকুস করে চলে যাচ্ছে, মানে সেটা আলাদা একটা অভিজ্ঞতা। তখনও অবধি দুর্যোগের কথা মাথায় আসেনি, তখনও অবধি তো মানে একদম ড্রিম পিরিয়ড চলছে, যে আমি আমার যে ড্রিমটা দেখেছি সেটাতে আমি এখন কন্টিনিউ করছি। কারেক্ট। এবার যখন আমার প্রায় মাঝ বরাবর প্রায় 5 থেকে 5.5 ঘন্টা টানা হয়ে গেছে সুইমিং, মানে তাও 5 কিলোমিটার 5 ঘন্টায় কত কিলোমিটার মোটামুটি কভার আমি প্রায় হাফ পর্যন্ত চলে গিয়েছিলাম, মানে 20 কিলোমিটার 5 ঘন্টাতে অলরেডি তোমার কমপ্লিট। ওকে, 20 থেকে 25 কিলোমিটার 5-5.5 ঘন্টায় আমি কমপ্লিট করে দিয়েছিলাম। তোমরা কি কোনো মানে ইকুইপমেন্ট বা কিছু ইউজ করো দেখার জন্য, মানে ডিরেকশন দেখার জন্য? আমাদের কোনো ডিরেকশন দেখতে হবে না, দেখার জন্য ওটা তো আমাদের হাতে থাকে না। ওটা যেহেতু আমাদের সাথে একটা বোট থাকে, সেই বোটে অলরেডি নেভিগেশন বাগেরা, টাইমিং বাগেরা
তারপর কোন ডিরেকশনে যেতে সে গাইড করতে করতে নিয়ে যাবে। ওকে, সেটা মানে ভয়েসেই গাইড করছে যে আমি যখন সুইমিং করছি আমি দাঁড়ালেই সে তো যা বলবে আমি বুঝতে পারবো। কারেক্ট কারেক্ট, মানে সেখানে ওই রকম কোনো ব্যাপার নেই যে আমি শুনতে পাচ্ছি না, বা ইভেন আমাদের বেশি ডিস্টেন্সও রাখতে বারণ করে। ওকে, প্রায় 5 মিটার ডিস্টেন্স থাকবে, এর থেকে বেশি দূরেও যেতে বারণ করে, আর একেবারে বোটের কাছে আসতেও বারণ করে। আর বোট টাচ করা মানে ডিসকোয়ালিফাইড, বোট টাচ করা মানে ডিসকোয়ালিফাইড। ওটা টাচ করলেই মানে একটা তুমি সাপোর্ট নিয়ে নিচ্ছ, এরকম একটা বিষয়। একদম সাপোর্ট নেওয়া যাবে না। ওকে, ওটা তোমার সাপোর্টেই তোমাকে সবকিছু করতে হবে। এবার হয় না যখন তোমাকে খাবার দিচ্ছে, যখন আমি মানে খাবার খাচ্ছি, তখন আমাকে জলের মধ্যে ব্যালেন্স করেই কিন্তু আমাকে খাবারটা খেতে হবে। মানে জলের মধ্যে ব্যালেন্স ইন দ্য সেন্স হয় না, মানে আমরা যেমন বডি ব্যালেন্স করি জলের মধ্যে, কেউ ব্যাক স্ট্রোকে কিক করতে করতে খাবার খেলো, দেন আবার স্টার্ট করে দিল ফ্রি স্টাইল। তো লাইক দেয়ার ইজ নো স্টপিং ইন বিটুইন, নাথিং। খাবার মানে প্রপার ফুড, যেটা টাচ দ্য বোর্ড, বোর্ড টাচ করলেই ডিসকোয়ালিফাইড। খাবার বোর্ড থেকে ছুঁড়ে দিচ্ছে। এক্স্যাক্টলি ট্রু, মানে ইজ ইট ট্রু? ইয়েস, ইট ইজ ট্রু। কি খাবার দেওয়া হচ্ছে? ডেফিনেটলি লিকুইডের উপর, বেসিক্যালি লিকুইডের উপর খাবার দেওয়া, মানে যেরকম ধরো একটু চকলেট খেলে বা জুস খেলে বা কলা, কখনো কখনো কলাটাও অনেকে প্রেফার করে, ওতে অনেক মানে প্রোটিন আছে, এনার্জি আছে, তো ওটা প্রেফার করে। তো বাস এই, অনেকে ভাবে ও বাবা ভাত খেতে পারো তুমি, ও চাউমিন পিৎজা। আমি কি সেখানে গিয়ে কোনো একটা জলের মধ্যে সাঁতার কাটতে গেছি না সেখানে শো দেখতে গেছি? আমাকে একজন এরকমও কোয়েশ্চেন করেছিল, আচ্ছা লিকুইড খেয়ে কেউ 12 ঘন্টা টানতে পারে নাকি? তুমি ভাত খাও না, বোটের উপর উঠে ভাত খাও না? আমি বলি মানে আর কিডিং মি? না 12 ঘন্টা কি করে, মানে 12 ঘন্টায় তোমার দেয়ার ইজ নো ওয়ে যে তুমি একটু রেস্ট করতে পারো। মানে যেই সময় তুমি খাচ্ছো সেই সময় কন্টিনিউয়াসলি ইওর বডি পার্টস আর মুভিং এন্ড মেইনটেইনিং দ্য কন্ট্রোল। একদম, না হলে তো তুমি ডিসকোয়ালিফাইড। বোর্ডে হাত দেওয়া মানেই ডিসকোয়ালিফাইড। জলটা অলওয়েজ, মানে ইংলিশ চ্যানেল তো সব গভীরতম কিনা আমি ঠিক ভুল বলছি, হয়তো হতেও পারে, বাট ইংলিশ চ্যানেল তো খুবই গভীর। দেয়ার ইজ নো শোর অর এরকম কোনো সিচুয়েশনই নেই। অলওয়েজ ইউ আর ইন দ্য ওয়াটার, যেখানে তোমার পা ঠেকানোর কোনো জায়গা নেই। না, ওটা তুমি একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছ, মানে মাঝখানটা পুরোটাই তোমার তলদেশের নিচে, মানে কোথায় তার এন্ডিং পয়েন্ট তুমি নিজেও জানো না। কোথায় তোমার এন্ডিং পয়েন্ট তুমি নিজেও জানো না, নিচে কতটা নিচে গেলে তুমি এন্ড পাবে তা তুমি বলতে পারবে না। তুমি অ্যারাউন্ড 5 ঘন্টায় প্রায় 20 থেকে 25 কিলোমিটার পৌঁছে গেলে, দেন ইউ হ্যাভ হ্যাড ইউর ফুড। ওকে, ওটা অ্যাকচুয়ালি 3 ঘন্টা 3.5 ঘন্টা ছাড়া ওটা খাবার দেয়। এবার যখন আমি 5.5 ঘন্টাতে আমার অবজারভার বললেন আমার বাবাকে যে ওকে আবার খাবার দেওয়া হোক, তখন আমি বাবা সেই মুহূর্তে বোটে প্রেজেন্ট ছিলেন। ওকে, একদম অ্যাজ আ কোচ, অ্যাজ আ গাইডেন্স তুমি বলতে পারো, অ্যাজ আ ফ্যামিলি মেম্বার তুমি বলতে পারো। তো যেহেতু স্যার মারা যাওয়ার পর থেকে বাবাই আমাকে পুরোটাই গাইড, মানে প্র্যাকটিসেও পর্যন্ত গাইড করেছে, আর এখনও কন্টিনিউ করে যাচ্ছে। তো আমাকে যখন মানে খাবার দেওয়া হলো, তখন আমাকে শুধু এইটুকু বলা হলো যে তুমি খুব ভালো সুইমিং করছো, জাস্ট কিপ সুইমিং, একদম দাঁড়াবে না, এই স্পিডেই তুমি কিন্তু সুইমিং করে যাবে। আমাকে একটাই কথা আমার অবজারভার স্যার বললেন। আর খাবার দেওয়ার পর আমাকে খালি এইটা বললেন যে তুমি প্রায় হাফ কিলোমিটার, মানে হাফ চলে এসছো, চ্যানেলের হাফ চলে এসছো, 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়ে গেছে, 20 থেকে 25 কিলোমিটার অলরেডি তুমি কভার। নাই তো আমি তোমাকে বলতে পারতাম না যে মাঝখানে আমি কত কিলোমিটার কভার করেছি। তারপর একটা পয়েন্ট আমি যখন আবার শুরু করি, একটা পয়েন্ট এমন আসে যেখানে আমাকে মানে এত পরিমাণ কারেন্ট, এত পরিমাণ ওয়েভস, যে আমি একটা জায়গায় 1 ঘন্টা একই স্পিডে সুইমিং করে যাচ্ছি, আমি কিছুতেই আগাতে পারছি না। একটা পজিশন এমন এসেছিল। তারপর ওটা কমপ্লিট, মানে ওটা কভার করার পরে আমার যখন ফিনিশিং পয়েন্ট আসে, আমি ভাবলাম একটু স্লো টানি, কারণ বডি এক্সজস্ট হয়ে যাচ্ছিল। কখনো ওখানে টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে আপ ডাউন করছিল। আমি যখন জলে নেমেছিলাম, যখন আমার সুইমিং শুরু করেছিলাম, তখন জলের টেম্পারেচার ছিল 15 ডিগ্রি,
তারপর মাঝখানে যখন গেলাম তখন হয়ে গেল 10 ডিগ্রি, তারপর আবার যখন একটু গেলাম তখন আবার সেই 17 ডিগ্রি, আবার যখন ফিনিশ করছি তখন প্রায় 8 থেকে 9 ডিগ্রির মতো এরকম একটা টেম্পারেচার। কারণ হয় না যখন তুমি একটা গরমে সুইমিং করছো, যখন নর্মাল টেম্পারেচার থাকে, তারপর সাডেনলি তুমি যখন একটা ঠান্ডা জলে আসো, তোমার বডিটা পুরোপুরি কিন্তু কাঁপবে। তো আমি সেটা কিন্তু ফিল করতে পারছিলাম। এবার আমি যখন ফিনিশ করব, প্রায় 1 থেকে 2 কিলোমিটার বাকি, তখন আমার রাইট সাইড থেকে হাই টাইড আসে, যার উচ্চতা ছিল প্রায় 24 ফুট। মানে আমার অবজারভার যেই ম্যাপটা আমাকে দিয়েছিলেন সেই ম্যাপে অলরেডি লেখা আছে 6.9 মিটার, মানে অলমোস্ট 24 ফুটের কাছে। তো ওখানে আমার যিনি অবজারভার ওনার কাছে একটা বোট ছিল আর কি। সেই বোটে বোর্ডে একটা কথা লিখেছিল যে অ্যাঞ্জেল অফ ওয়াটার। আমার কাছে যদি প্রপার ফোন থাকতো বা ক্যামেরা থাকতো, আমার এখন ক্যামেরা আছে, এখন হয়তো ক্যামেরাটা তখন থাকলে আমি তুলে নিতাম, বাট তখন ভালো না ফোন আমি ইউজ করতাম না, আমার কাছে ক্যামেরা ছিল। ওটা আমার ওই যিনি অবজার্ভার ছিলেন উনি ওনার ক্যামেরায় তুলেছিল। আমার ভাগ্য এত খারাপ যে ওনার ওই টাইমে ওনার ক্যামেরাটাও চুরি হয়ে যায়। উনি ওনার ক্যামেরায় অনেক ফটো অনেক ভিডিও করেছেন। আমি বলেওছিলাম যে স্যার আপনার কাছে ক্যামেরা আছে, আপনি একটু আমার ভিডিও ফটো করে দেবেন। উনি করেও ছিলেন, কিন্তু আমার লাক খারাপ যে ওনার ওই টাইমেই চুরি হয়ে গেল, আমি আর ভিডিও পেলাম না। ফটো কয়েকটা আছে, বাট ভিডিও আমার কাছে মানে ইংলিশ চ্যানেলের নেই। তো তখন যখন ফ্রান্সের ঘাটে গিয়ে যখন আমি উঠলাম, আমার মানে হয় না যে ফাইনালি আমি আমার ড্রিম কমপ্লিট করেছি। কমপ্লিট করার থেকে বড় খুশিটা যেটা আমার তখন মাথায় এসেছিল যে ফাইনালি আমি নিজেকে বলছি ফাইনালি আমি আমার স্যারের স্বপ্ন পূরণ করেছি। আমি নিজেকে বলছি না যে আমি নিজের ড্রিম কমপ্লিট করেছি, যেহেতু ওই মানুষটা ওনার জন্যই কিন্তু আমি কিন্তু এই পজিশনে এসেছি, এটা ভেবেছি, কমপ্লিট করেছি ওনার কত মানে পরিশ্রমের জন্য। উনি যেভাবে আমাকে এত ঘন্টার পর ঘন্টা বসে প্র্যাকটিস করানোটাও কিন্তু চারটিখানি ব্যাপার নয়। একটা মানুষ প্র্যাকটিস করছে একটা আলাদা ব্যাপার, বডি মুভমেন্ট হচ্ছে, কিন্তু একটা মানুষ বসে আছে কন্টিনিউ একই জায়গায়, সেটা কিন্তু আলাদা ব্যাপার। তো উনি অত ঘন্টা বসে আমাকে প্র্যাকটিস করিয়েছে, ওনার যে ইনস্ট্রাকশনগুলো আমাকে দিয়েছে, ওনার যে রুলস যেগুলো ছিল সেগুলো দিয়েছে। তো ওনার জন্যই কিন্তু চ্যানেলটা কমপ্লিট করা। তো আমি পুরো ফুল ক্রেডিটটাই আমি আমার স্যারকে তখন দিয়েছিলাম, যে আমার স্যারের জন্যই কিন্তু আমার ইংলিশ চ্যানেলটা কমপ্লিট হয়েছে। নয়তো আমি যদি শুধু একা প্র্যাকটিস করতাম হয়তো আমি কমপ্লিট করতে পারতাম না। কখনো এরকম মনে হয়েছে যে না এটা একটু লাইফ থ্রেটনিং হয়ে যাচ্ছে, যে না আমি আর এরপরে আর আমি যদি আমার নিজের বডিকে পুশ করি দেন আমি হয়তো এটা নিতে পারবো না, বা আমার পেন ফিল হচ্ছে, বা কারুর কি হয় মানে লাইফ থ্রেট কি থাকে এরকম ওপেন ওয়াটারে? অনেকে এরকম হয়েছে ওপেন ওয়াটারে প্রপার গাইডেন্স না থাকলে বা প্রপার ইন্ডোরেন্স স্ট্যামিনা না থাকলে হার্ট ফেল হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, যেহেতু ওটা প্রচণ্ড সল্টি ওয়াটার থাকে, প্রচণ্ড ঠান্ডা কোল্ড ওয়াটার থাকে। তো ওটা মানে যখন বডি অ্যাবজর্ব করতে পারে না, বডির মধ্যে বডি নিতে পারে না, তখন অনেকে ওটা কিন্তু ফেল হয়ে যায়, ওই জিনিসে পুরোপুরি ফুল ফেল হয়ে যায়। তো তার জন্য কিন্তু হার্ট ফেলও হওয়ার চান্স থাকে। ইভেন আমি যখন চ্যানেল ক্রস করে ফিরেছি তার ঠিক ওই বছরে ফের পরের বছরে এরকম একটা নিউজ শুনেছিলাম যে ইংলিশ চ্যানেল করতে গিয়ে একটা বিদেশি এক সুইমার হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে জলেতেই। কিন্তু বোটে কোনো সেরকম কোনো পরিষেবা থাকে না। না, বোটে তো কোনো পরিষেবা বলতে ডাক্তার তো থাকে, কিন্তু একটা হয় না যেমন হসপিটালের ডাক্তার একটা নর্মাল ফিজিওথেরাপিস্ট, দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে। এটা যদি কেউ আমাকে বলে যে না তুমি ভুল বলছো, আমি কোনোদিনই মানবো না যে আমি ভুল বলছি। আমি জানি এটা একটা নর্মাল যে সার্জেন্ট হয় বা যে নর্মাল মানে ডক্টর হয় যে হসপিটালে থাকে, একটা ফিজিওথেরাপিস্ট সে কিন্তু সেটা প্রপারলি দেখতে পারবে না। সে ফিজিওথেরাপিস্ট মিনস তোমার বডিতে কোথায় পেন হচ্ছে বা এখানে আমার বডিতে পেন হচ্ছে বা এইখানে আমার লেগে গেল, এরপরে আমাকে কি করতে হবে সে সেটা খুব ভালো করে জানে। কিন্তু খুব হাই রিস্ক কোনো কিছু হলো তোমার বডিতে, সেটা চটজলদি ধরতে পারবে না। কারেক্ট।
যেমন তুমি বলছিলে জলের মধ্যে রিস্ক হিসাবে জেলিফিশ থাকতে পারে, সেটা স্টিংও করতে পারে, রাইট? হয়েছে আমার তো। ওকে। আমি যখন সুইমিং করছি, আমি যেটা মাঝ বরাবর বললাম, মানে এক ঝাঁক জেলিফিশ, প্রায় আমি জানি না, আমি গুনেও শেষ করতে পারবো না, ঝাঁক ঝাঁক জেলিফিশ, ঠিক সাইজগুলো মিডিয়াম সাইজের, আর একসাথে অনেকগুলো, মানে শ শ জেলিফিশ একসাথে আছে, আমাকে তার উপর দিয়ে যেতে হবে। আমি তখন আমার যিনি অবজার্ভার ছিলেন, আমি তাকে বলছি যে স্যার এখানে অনেক জেলিফিশ আছে, আমি এটা ঘুরে যেতে পারি। তুমি ঘুরেও যেতে পারবে না, কারণ তুমি যত ওইদিকে যাবে তোমার মনে হবে যেন, হ্যাঁ তুমি ওটাই তুমি মনে করবে যে না এটার ওইখানে আমি ঘুরে যেতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি পারবে না। কারণ ওটা দেখছো হয়তো যে হ্যাঁ খুব কম এরিয়া নিয়ে আছে, কিন্তু ওটা অনেকটা এরিয়া নিয়ে আছে, ওটাকে তোমাকে ওর উপর দিয়েই যেতে হবে। আমি যখন ওর উপর দিয়ে যাই, মানে আমি তখন ওনাকে, মানে আমার যিনি অবজার্ভার ছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি প্রচুর জেলিফিশ, আমি কি ব্যাকস্ট্রোক করতে পারি? শুধু পার্টিকুলার ওইটুকু মুভমেন্টের জন্য কিন্তু আমি ব্যাকস্ট্রোক করেছিলাম, কারণ আমার বডিতে অ্যালার্জি আছে। আর যখন জেলিফিশ স্টিং করে তখন কিন্তু তোমার বডি যেখানে লাগবে সেই জায়গা কিন্তু এমন মনে হচ্ছে কেউ কাঁটা ফোকাচ্ছে, মানে সেই জায়গা তোমার, তুমি কী করবে আমি বুঝতে, মানে আমি তোমাকে হয়তো বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড কষ্ট হয়। যেখানে তোমার স্টিং করবে সেই জায়গাটা জাস্ট জ্বলে শেষ হয়ে যাবে। আর কতক্ষণ থাকে এই ব্যথা? এই ব্যথা আমি কতক্ষণ বলবো, যতক্ষণ মানে মনে হবে যে ওই জায়গাটা এরিয়াটাই মেরেছে, সে কতটা জোরে মারছে সেটা হচ্ছে বড় ব্যাপার। এবার সেটা আমার যেহেতু বডিতে অ্যালার্জি আছে, আমি ওটা ওখান থেকে উঠে আসার পরেও কিন্তু ফিল করেছি। আর কন্টিনিউয়াস বাকিটা রাস্তা ওই ব্যথা সহ্য করেই তোমাকে সাঁতার কাটতে হবে। এক্স্যাক্টলি, ওই ব্যথা তোমাকে সহ্য করেই করতে হবে। অনেকে ওইখানে কুইট করে দেয়। যেটা পর্তুগিজ ম্যানওয়ার আছে, যেটা হচ্ছে তোমার পাবে হচ্ছে মলোকাই চ্যানেলে, ওটা মারাত্মক খাতারনাক, মানে এত বাজে স্টিং মারে। তুমি হয়তো নর্মাল জেলিফিশের যন্ত্রণা তুমি সহ্য করে নিতে পারবে, কিন্তু ওই জেলিফিশের যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না। ওই জন্য অনেকে মলোকাই চ্যানেল করতে যায়, মাঝে রাস্তায় ছেড়ে দেয় যে আমি আর পাচ্ছি না, যন্ত্রণা নিতে পারছি না, এরকমও হয়। ওকে, মানে যত টাইড আসছে বডিকে হিট করছে, সেই সব কটা পেন এন্ডিওর করেই তোমাকে ফার্স্ট টু লাস্ট ওটা কমপ্লিট করতে হয়, রাইট? অ্যান্ড যেই রাস্তাটা তুমি সুইম করবে সেই রাস্তাটা তো নিশ্চয়ই আগে একটা নির্ধারিত আগে থেকে থাকে। সেই রাস্তায় কি কোনো রকম কোনো অবস্ট্যাকলস চলে আসতে পারে? মানে অবস্ট্যাকলস মিনস কোনো জাহাজ বা হাঙর হতেই পারে, রাইট? এরকম কিছু সম্ভাবনা থাকে? দেখো, সমুদ্র বলতে আমরা যেমন আমাদের বাড়িতে থাকি, হাঙর, তিমি, ডলফিন, ছোট ছোট মাছ, জেলিফিশ, এগুলো হচ্ছে তাদের বাড়ি। কারেক্ট। আমি একজনের বাড়িতে গেছি, আমি বলতে পারবো না সামনে কে আসছে, কারেক্ট, কিন্তু চ্যানেল করতে গেলে আমি মানে কি বলে, তিমি বলো, হাঙর বলো, আমি কিন্তু দেখতে পাইনি। বেসিক্যালি থাকে যায়, তাদেরও কিন্তু একটা ভয় আছে যে আমাদের বাড়িতে কেউ একজন ঢুকে এসছে। যেমন একটা বাড়িতে চোর ঢুকে আসলে যে ওনার সেও ভয় পাচ্ছে, যে চোর চুরি করতে এসে সেও ভয় পাচ্ছে যে আমি ওনারের হাতে না পড়ে যাই। কারেক্ট, এক্স্যাক্টলি। সো যখন আমি কারোর বাড়ি, মানে আমি যখন সুইমিং করছি, সামনের জন্য কিন্তু একটা ভয় থাকে যে না ও যদি আমাকে মেরে দেয়। তো বেসিক্যালি আমি চ্যানেল করতে গিয়ে আমি কিন্তু হাঙর, তিমি দেখতে পাইনি। হ্যাঁ, ডলফিন দেখতে পেয়েছি, জেলিফিশ দেখতে পেয়েছি, ছোট ছোট যেগুলো ছোট্ট ছোট মাছ হয় সেগুলো খুব রেয়ার, মানে সামনে সবসময় চলে আসবে তার কোনো ব্যাপার না, সেরকম কোনো ব্যাপার না, কিন্তু আছে। ওকে, 3টে চ্যানেল এখনো অবধি পার করেছো না আরো বেশি? মানে অ্যাকচুয়ালি 2টো চ্যানেল করেছি, ইংলিশ চ্যানেল আর জিব্রাল্টার চ্যানেল। আর সুইম বাংলা চ্যানেলটা মানে ওটা 7 ওশেন চ্যালেঞ্জের মধ্যে পড়ে না, ওটা নরমাল চ্যানেল। 7 ওশেন চ্যালেঞ্জ কোনটা, একটু যদি নামগুলো মেনশন করো। 7 ওশেন চ্যালেঞ্জের মধ্যে ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার চ্যানেল, মলোকাই চ্যানেল, ক্যাথলিনা চ্যানেল, নর্থ চ্যানেল, কুক স্ট্রিট, আর হচ্ছে তাসুগারু চ্যানেল যেটা জাপানে আছে। টোটাল 7টা। ওকে, ঠিক আছে। তার মধ্যে আমি 2টো করেছি আপাতত, আমার প্ল্যান 5টা আরও কমপ্লিট করা। কিন্তু এটার মানে শুধু ভাবলেই কমপ্লিট করা যাবে তা না, এটার পেছনে যেই প্রসেসটা সেটা হচ্ছে টাকার খেলা।
এক একটা চ্যানেলে মিনিমাম 12 থেকে 15 লক্ষ টাকা খরচা। তুমি ইংলিশ আর জিব্রাল্টার করেছো পুরো নিজের পয়সায়, সম্পূর্ণটা আমার ফার্স্ট নিজের টু লাস্ট। পয়সা। দেয়ার ইজ নো গভর্নমেন্ট হেল্প অর সামথিং, যে Nothing. একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট হি অর শি ইজ অপটিং টু ডু আ চ্যানেল সুইমিং কম্পিটিশন, বা এটা ঠিক কম্পিটিশন বলবো না, জাস্ট অ্যাচিভমেন্ট, যে আমার দেশের নাম উঁচু হবে, গভর্নমেন্ট উইল নট ডু এনি কাইন্ড অফ এনি হেল্প। আমাদের গভর্নমেন্ট কোথায় কাকে হেল্প করছে একটা দেখো, যে হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কোনো একটা স্পোর্টসকে হেল্প করেছে, কোনো খেলাকে হেল্প করে না। আমি ওপেন বলবো, হ্যাভ ইউ আস্কড ফর এনি হেল্প? হ্যাঁ, আমি অনেকবার জিজ্ঞেস করেছি, আমি অনেকবার ওখানে পেপার দিয়েছি, আমি কোনো রেসপন্স পাইনি। আমি তো নিজেকে ভেবেই নিয়েছি আমি নিজে মানে নিজের ক্ষমতায় আমি করছি, আমাকে যদি কেউ হেল্প করে খুব ভালো, যদি কেউ হেল্প না করে তাও ভালো, কিন্তু আমি আমার আশাটাকে হয়তো কন্টিনিউ পরপর না করতে পারলেও দেরি হলেও কিন্তু কমপ্লিট করার চেষ্টা করব, এটা হচ্ছে ব্যাপার। There is no provision, no stipend, no reimbursement, nothing. তবে হ্যাঁ, এর অনেক আমি রকম, কোথা থেকে জোগাড় করব 12 লাখ টাকা? এটা একটা মিডল ক্লাস ফ্যামিলির প্রত্যেক বছর ছেড়ে দাও, এক বছরে মানে 8 মাস ছাড়া 12 লক্ষ টাকা জোগাড় করা কি পসিবল? না। সেখানে নিশ্চয়ই ভিতরকার কোনো ইনভেস্টর আছে যারা হেল্প করছে। আমি এটা বলে রাখি, এটা আমি বললাম না মাঝখানে, যখন আমি শর্ট ডিস্টেন্স করতাম সেই সূত্রেই আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জব পাই। ওকে। আমি এখন কর্মরত, তো সেই দিক থেকে দেখতে গেলেও অনেকেই আসতে চায় না, যে হেল্প করলে যদি আমি যদি ফেসে যাই, ইনকাম ট্যাক্স বুঝতেই পারছো, তো সেই জন্য হয়তো পাচ্ছি না। বাট যারা পায় তারা কিন্তু কন্টিনিউ আর কি চ্যানেল করে যায়। কিন্তু তারা কিসের বিনিময়ে পায় সেটা আমি বলতে পারবো না। ওকে, সেটা আমার কোনো আইডিয়া নেই কিভাবে পাই না পাই, বাট আমারটা আমি বলতে পারবো, আমি কারুরটা বলতে পারবো না, আমি আমারটা বলতে পারবো যে আমি আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট সাপোর্ট বলো, কোনো আদার সোর্স বলো, কোনো দিক থেকে কোনো সাপোর্টই আমি পাইনি। এবং যে একটা মেন্টালি সাপোর্টের ব্যাপার থাকে, যে আমাদের স্থানীয় যত মানে গভর্নমেন্টের যারা নেতা মন্ত্রী আছে তাদের সাপোর্ট বলো, আমি সেটাও পাইনি। আমি 2015 সালে ইংলিশ চ্যানেল ক্রস করেছি। আমি আজ পর্যন্ত আমাদের যে বর্ষসেরা খেল সম্মান যেটা হয় প্রত্যেক বছর হয়, আমি সেটা পর্যন্ত পাইনি। তা আমি কি সেটা ধরে বসে থাকবো যে আমাকে কেন গভর্নমেন্ট দিল না? আমার কোনো ব্যাপার না, আমি আমার গোলে এগিয়ে যাব। যে যোগ্য মনে করবে সে আমাকে দেবে, যে যোগ্য মনে করছে না সে দিচ্ছে না, তাতে আমার কোনো আক্ষেপ নেই। যে আমার এটা আমি এটা ভাবছি না যে আমার এই চ্যানেল করলেই তবে গিয়ে আমি চাকরি পাবো। আমার এই চ্যানেল করাটা একটা প্যাশন। আমার এটা সুইমিংয়ে আমি যেহেতু সুইমিং প্রফেশনে আছি, এটা সুইমিং ক্যাটাগরিতেই পড়ছে, এটা আমার প্যাশন হিসেবে আমি নিয়েছি যে আমাকে এনিহাউ 7 ওশেন চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, সেই জন্যই আমার করা। এটা ওই নয় যে আমি চ্যানেল ক্রস করব তারপরে গিয়ে আমাকে গভর্নমেন্ট দেখবে, গভর্নমেন্ট আমাকে চাকরি দেবে, আমি সেই আশাই নেই। আমি অলরেডি শর্ট ডিস্টেন্স করে চাকরি পেয়েছি, এটা কোনো মানে গর্বের বিষয় আমি বলছি না, জাস্ট নর্মালি আমি বলছি যে আমাকে কেউ দেবে তার আশায় কিন্তু আমি বসে নেই। আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে, আমি এটা মাথায় রেখেই কিন্তু আমি আমার গোলকে সামনে রেখেই আমি এগিয়ে যাচ্ছি। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল টোটালি। খালি মানুষের ক্রিকেট দেখবে, হ্যাঁ ক্রিকেটকে আমাদের ইন্ডিয়াতে প্রচুর প্রাধান্য দেওয়া হয়। ইভেন এখন ফুটবল এসে গেছে, আর কাবাডি এসে গেছে, আর একটু ভলিবলও এসে গেছে। আমার মনে হয় না সুইমিংটা ওনার কোনো আশেপাশে আছে, 100 মাইল দূরে আছে। সুইমিংকে যেভাবে ক্রিকেট ফুটবলকে যেভাবে সাপোর্ট করছে আমাদের ইন্ডিয়া সরকার, সুইমিংকে সেই পজিশনে সাপোর্ট করতে এখন 100 বছর টাইম লাগবে।
যেখানে সুইমিং কিন্তু অলিম্পিকে রয়েছে, হ্যাঁ ক্রিকেট কিন্তু অলিম্পিকে হয় না। আমাদের ইন্ডিয়া থেকে বহু সুইমার অলিম্পিকে চান্স পেয়েছে। সজন প্রকাশ আছে, তারপর আরও অনেকজন আছে, সন্দীপ সেজওয়াল আছে, এর আগে বীরধাওয়াল খাড়ে করতো। তো এরকম বহু সুইমার আছে যারা অলরেডি আমাদের ইন্ডিয়াকে অলিম্পিকে গিয়ে রিপ্রেজেন্ট করে এসেছে। তাদেরকে লাইমলাইটে না এনে শুধুমাত্র ক্রিকেটারদের, শুধু ক্রিকেট, আমি কোনো খেলাকে এ করছি না, আমি সব খেলাকে সম্মান করি, বাট আমার একটাই রিকোয়েস্ট যে মানে গেমস ইজ গেমস, গেমের মধ্যে কোনো রকম এই গেম ছোট এই গেম বড় এই জিনিসটা করা একেবারেই উচিত না। গেম মানে গেম সব গেমই সমান। যেই গেম সাপোর্ট পাচ্ছে সেই জন্য সে এগিয়ে যাচ্ছে, যে সাপোর্ট পাচ্ছে না সে নিজের ক্ষমতায় এগিয়ে যাচ্ছে, কিন্তু সেও কিন্তু আগাচ্ছে। আমরা যদি সেইভাবে লাইমলাইটে আনার চেষ্টা করি, দেখতে গেলে তারাও কিন্তু আগাচ্ছে তাদের লাইফে, তারাও কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। সেইভাবে কিন্তু সেই সব খেলাকে হাইলাইট করা হয় না যেভাবে ক্রিকেট ফুটবলকে হাইলাইট করা হয়। আমার কোনো আক্ষেপ নেই, আমি চাইছি যে নেক্সট যে জেনারেশন তারা এগুলো ফেস না করে, তারা যেন তাদের যোগ্য সম্মান, তারা যে এত খেটে উঠবে, এত প্র্যাকটিস পরিশ্রম করছে, সেগুলো যেন ব্যর্থ না যায়, এটাই আমার রিকোয়েস্ট, আর কিছু। অ্যাবসলিউটলি। তুমি তোমার কথায় বললে চাকরির সাথে সাথেই তুমি প্রিপারেশন নিচ্ছ যাতে চ্যানেলগুলো কমপ্লিট করতে পারো। ইজ ইট রিয়েলি পসিবল টু ডু বোথ থিংস প্যারালালি? নট রিয়েলি, কারণ হচ্ছে চাকরিটা একটা টাইম আছে, তোমাকে অফিস যেতেই হবে একদম। এবার প্র্যাকটিসের একটা টাইম আছে, সেই টাইমে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। এবার সেটা তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে তুমি কিভাবে ম্যানেজ করবে, তুমি যে চাকরিটা করছো সেখানে যারা তোমার কলিগস আছে তারা তোমাকে কিভাবে হেল্প করবে। আমি যখন ইংলিশ চ্যানেলের জন্য, এর আগেও যেটা বললাম, এর আগে আমি বলেছি যে ইংলিশ চ্যানেলের জন্য আমার প্র্যাকটিসটা অন্য ধরনের হয়েছে, প্রায় 7-8 ঘন্টা কন্টিনিউ প্র্যাকটিস। একটা জায়গায় গিয়ে আমি সুভাষ সরোবর লেকে প্র্যাকটিস করতাম, তো সেখানে গিয়ে আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। তো আমাকে যদি আমার অফিস বাধা দেয়, আমার যারা কলিগস আছে যে ও একা চলে যাচ্ছে, আমরাও তো যেতে পারি, আমাদের কেন ছাড়া হচ্ছে না, যদি এই জিনিসটা করতো তাহলে আজ হয়তো আমি ইংলিশ চ্যানেলও করতে পারতাম না, আজ হয়তো আমি তোমার সামনে বসে আমার জার্নি শেয়ার করতে পারতাম না। তারা আমাকে ডেফিনেটলি সাপোর্ট করেছে, আর এখনও কম বেশি সাপোর্ট করে, একদমই না বলবো না, না বললে আমি মানে কি বলবো যে মানে মিথ্যুক হয়ে যাব। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড একখানা মানুষ, যেটা সত্যি সেটা বলতে পছন্দ করি। আর যারা আমাকে সাপোর্ট করছে বা করেছে বা করবে, আমার অফিস সত্যি বলছি মানে আগেও সাপোর্ট করেছে, এখনও সাপোর্ট মোটামুটি করছে, আর ইনশাল্লাহ পরের মানে ভবিষ্যতেও সাপোর্ট করবে। যখন জানতে পারবে যে আমি আমার মানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, তার সাথে ডেফিনেটলি আমার ডিপার্টমেন্টের নাম, আর এটাও আমি এর সাথে বলে রাখি, গোটা অল ওভার ইন্ডিয়াতে আমাদের যত ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে, আমি একটা লতা সুইমার যে মানে ওপেন ওয়াটারে আছি, মানে আমি চ্যানেল করছি, আর কোনো মেল সুইমার বা ফিমেল সুইমার নেই আমাদের ডিপার্টমেন্টে গোটা অল ওভার ইন্ডিয়াতে। এটা আমি রিসার্চ করে যেটা আমি পেয়েছি আর কি। ট্রুলি ইন্সপায়ারিং। আমাকে বলো, একাধারে তুমি আবার মোটর ব্লগিংও করছো, ওকে আসবো এখানে, এইটা বাদ দিয়ে আলোচনা শেষ করা যাবে না। ওকে, তো কন্টেন্ট ক্রিয়েশনে কি করে মাথায় আসলো যে কন্টেন্ট ক্রিয়েশনও করা যেতে পারে? আর বাইক চালাতে কি খুব ভালো লাগে, মানে হাউ ডাজ ইট ফিল? কীভাবে আমি এক্সপ্লেন করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, বাট ছোটোবেলায় বাবার কাছে একটা স্কুটার ছিল, আর স্কুটারের সামনে অনেকটা পজিশন জায়গা থাকে, সেখানটায় দাঁড়িয়ে আমি সামনে গাড়িতে বসতাম, কখনো কখনো বাবাকে বলতাম তুমি বাঁদিকের হ্যান্ডেলটা ছাড়া আমি ধরবো। ছোট তখন কত 6-7 বছর, তখন থেকে যে ওই নেশাটা লেগেছে যে হ্যাঁ বাইকে আমি বসবো, স্কুটারে বসবো, তখন থেকে আমার নেশা আছে যে
বাইক চালানো ইন ফিউচার হলেও আমি কিন্তু বাইক চালাবো। আর আমার বরাবরই বুলেটের খুব শখ। ওই বুলেটের শুধু আওয়াজ কেন, বুলেটের একটা আলাদাই গ্ল্যামার আছে। সব গাড়িতে আলাদা গ্ল্যামার আছে, কিন্তু বুলেটটা একটু ডিফারেন্ট, ইউনো, বুলেটটা টোটালি ডিফারেন্ট আমি বলবো। আর বরাবরই আমার বুলেট পছন্দ। আর এটা আমি ভেবেওছিলাম যে যখন চাকরি করব নিজের পয়সায় বুলেট কিনবো, কিনে সেই বুলেট আমি চালাবো। আর এই যে তুমি বলছো যে মোটো ব্লগিংয়ের কোনো এরকম মাইন্ডে এসেছে কিনা, বাইক চালানোটাই কিন্তু একটা আলাদা একটা জুনুন আছে বাইক চালাতে গেলে। আর সেখানে একটা হয় না যে মাইন্ডে অনেক রকম জিনিস চলে, তুমি যখন বাইক চালাবে তখন কিন্তু সব কিছু ভুলে যাবে, জাস্ট শুধু যেন সোলটাকে তুমি হিল করছো বাইক চালালে। মানে আমি এটা ফিল করি যে আমি যখনই বাইক চালাই আমার সিরিয়াসলি আমার মাইন্ড পুরো টোটালি ফ্রেশ হয়ে যায়। আর সবসময় এই অফিস প্র্যাকটিস করতে করতে মাইন্ডটা জাস্ট হেজি হয়ে যায়। সেখানে আমাকে কিন্তু আমার বাইক এত পরিমাণ সাপোর্ট করেছে। আর এটা বলে না অনেকে যে বাইক কি নর্মাল বাইক একটা মেশিন, ওটা কিন্তু শুধু মেশিন না, ওটা কিন্তু ইমোশন। ওকে যদি ঠিকভাবে জানা যায় ও কিন্তু আমাদের সাথে কথাও বলতে পারবে। লাইক ও হয়তো আমাকে ফেলে দিয়ে আমার হাড় মানে বডি বোনস ভেঙে দিতে পারবে, কিন্তু আমার মন কোনোদিনও ভাঙবে না। ওকে আমি মানে এত পরিমাণ ভালোবাসি যে আমি যখনই মন যায় আমি আমার বাইক নিয়ে বেরিয়ে যাই। ওই মানে আমার রাস্তাতে বলে না ওই দুই পৃথিবীতে যে ওই গানটা আছে, সিরিয়াসলি ট্রুলি ওই গানটা আমি বলবো, বন্ধু বেস্ট ফ্রেন্ড ওই বাইক। ওর জন্য হয়তো আমি আরও বেশি ফিল করতে পারছি যে হ্যাঁ আমি পুরোপুরি একদম ফ্রিডমলি লাইফটাকে এনজয় করছি অনলি ফর আমার বাইকের জন্য। মানে আমি এটা ফিল করতে পারি যে হ্যাঁ আমি একদম সিরিয়াসলি একদম যেটা আমি ভাবছিলাম যে মোটো ব্লগিং করবো, মানে মোটো ব্লগিংয়ে কন্টেন্ট বানাবো, ভিডিও বানাবো। আর আমি এটা বরাবরই ভাবতাম, তখন আমি মানে এত আইডিয়া ছিল না। এর আগেও অনেক জায়গায় আমি খেলতে গেছি, সেখানেও আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমি ব্লগিং করব, কিন্তু কিভাবে করব, কি বলবো, কিভাবে কন্টেন্ট টোটাল একটা হয় না মাইন্ডসেট থাকতে হয় যে আমি এখান থেকে যাচ্ছি কি বলে যাব, দেন ওখান থেকে ফিরবো, ওখানে গিয়ে কী করবো, কোথায় ঘুরবো, তার কি ডিটেলস আছে, এই সব জিনিসগুলো কিন্তু গ্যাদারিং করে একটা ব্লগিং বানানো হয়। সেইগুলো আমার কিছুই মাথায় সেরকম ছিল না। এবার পরে যখন আমার যত এই লাইনে মানে মোটো ব্লগিং লাইনে যত বন্ধু বান্ধব হয় তারা আমাকে আইডিয়া দিয়েছে যে তুই তো মোটো ব্লগিংও করতে পারিস, যেহেতু তুই মানে এত ভালো জায়গায় ঘুরতে যাস, খেলতে যাওয়া মানে শুধু খেলতে যাওয়া না, মানে খেলতে গেলেও আমি সেই জায়গায় কিছু অংশ আমি ঘুরেও আসতে পছন্দ করি, কারণ আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি। যে কোনো জায়গায় ধরো আমি এখন ব্যাঙ্গালোর খেলতে যাচ্ছি, আমি দুদিন হাতে আরো এক্সট্রা টাইম নিয়ে যাই যে দুদিনে আমি এই জায়গাগুলো কভার করব, ঘুরে আসবো। ঠিক, পারফেক্ট। আমার না সাঁতার নিয়ে কৌতূহলটা কেন জানি না মিটছে না, আমি আবার একটু বাইক থেকে আবার একটু সাঁতারে শিফট করছি। মানে এটা একটা পডকাস্টের একটা অ্যাডভান্টেজও বলতে পারো, যেহেতু উই ডোন্ট হ্যাভ আ টাইম লিমিট অর উই ডোন্ট হ্যাভ যে এই বিষয়েই কথা বলতে হবে এরকম কিছু নেই, যে একটা ইন্টারভিউতে ছাপা হবে এরকম তো নয়। তো আবার একটু সাঁতারে ফিরছি, যে এখনো অবধি তোমার সব থেকে টাফেস্ট জার্নি কোনটা লেগেছে? টাফেস্ট জার্নি মানে লাইফের পুরো না, শুধু জাস্ট সুইমিং এর? ডেফিনেটলি ইংলিশ চ্যানেলই বলবো। ইংলিশ চ্যানেল, ওকে। সো নাও হোয়াট ইজ ইউর অ্যাসপিরেশন? 7টা চ্যানেলের নাম বলে 2টো অলরেডি কমপ্লিট। হোয়াট ইজ ইউর অ্যাসপিরেশন? ইংলিশ চ্যানেলের থেকেও বেশি তোমার মনে হয় যে চ্যালেঞ্জিং কোনটা হতে পারে, অ্যান্ড লাইক হাউ আর ইউ প্ল্যানিং টু কমপ্লিট ইট? ইংলিশ চ্যানেলের থেকেও বেশি আমি টাফেস্ট যেটা তুমি আমাকে বলছো, মলকাই চ্যানেল আর তাসুগারুটা। ওকে, মলকাই চ্যানেল ইউ অলরেডি মেনশন, যে জেলিফিশের একটা খুব ওকে। আর ওটা অনেক মানে কি বলবো, মানে ওটা তো ওই একটা ব্যাপার আছে, জেলিফিশের ব্যাপারটা আছে, তার সাথে
ওখানে কিন্তু বরাবরই প্রচুর কারেন্ট, প্রচুর ঢেউ থাকবেই। ওখানে তুমি নর্মাল ওয়েদার পাবে না। ওকে। ওটা কিন্তু প্রচণ্ড ডেঞ্জারাস চ্যানেল একখানা। আর ওখানে মাঝে মধ্যে হাঙরও সামনে চলে আসে, আমি এরকমও অনেক ভিডিওতে দেখেছি বলতে। ইভেন আমি নেটেও চেক করেছি, মানে হয় না আগে তুমি নর্মালি ভেবেই নিতে পারো না যে আমি ওখানে যাব, চলে গেলে যাবার আগে ওটার ব্যাপারে তোমাকে পুরোপুরি প্রপার রিসার্চ করে কি হতে পারে, আমি এটার সাথে এই ক্লাইমেটের সাথে আমি মানে অ্যাডজাস্ট করতে পারবো কি না, বা এই রকম সিচুয়েশন আসলে সেই জায়গায় আমি কি করব, সমস্ত কিছু রিসার্চ করে কিন্তু আমাদের একটা প্রপার প্রজেক্ট বানিয়ে মাইন্ডে সেট করে কিন্তু আমাকে সেই জায়গায় মানে আমাদের সেই জায়গায় যেতে হবে। তো আমি এটাই বলবো যে ইংলিশ চ্যানেল তো ডেফিনেটলি আনপ্রেডিক্টেবল একটা চ্যানেল। তার সাথে যদি তুমি বলো যে মানে যদি বলো যে ইংলিশ চ্যানেল আমাদের সুইমিংয়ের মাউন্ট এভারেস্ট, নর্থ চ্যানেল কিন্তু কাঞ্চনজঙ্ঘা। নর্থ চ্যানেল প্রচুর ঠান্ডা, তারপরেই মলকাই, তাসুগড়ি এগুলো সব আছেই। অ্যাবসলিউটলি। কারণ নর্থ চ্যানেল সব থেকে ঠান্ডা, মানে প্রত্যেকটা এই 7খানা ওশেনের মধ্যে, 7খানা 7 ওশেন চ্যালেঞ্জের মধ্যে সব থেকে ঠান্ডা হচ্ছে নর্থ চ্যানেল। ওখানে তুমি মিনিমাম 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তুমি পাবেই জলের টেম্পারেচার অ্যাভারেজ। এবার তার থেকে নিচে নামতেই পারে, তুমি বলতে পারবে না। আমাকে একটা কথা বলো, তুমি বললে তুমি মাত্র 15 দিন মতো সময় পেয়েছিলে ইংলিশ চ্যানেলের জন্য প্রিপেয়ার করার জন্য, কারণ তুমি একটা ভারতীয়, হ্যাঁ কারণ তুমি একটা ভারতীয় কন্ডিশনে প্র্যাকটিস করছো। ডেফিনেটলি তুমি যখন একটা বিদেশের মাটিতে অন্যতে সমুদ্রে যাচ্ছ তখন সেটার কন্ডিশন ডেফিনেটলি মানে টোটালি আলাদা। সেটা আমরা যখন বিভিন্ন আলাদা খেলাতেও দেখি যে একটা টিম পারফর্ম করছে নিজের মাঠে একরকম, কারণ দে আর অ্যাকাস্টমড উইথ দ্য কন্ডিশনস, তেমনি বিদেশের মাটিতে গিয়েই সেই তার পারফরমেন্সটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো আমাকে বলো যে ভারতীয় কন্ডিশন, হ্যাঁ মানে আবহাওয়া জলবায়ু যাই বলো না কেন, সেটা সুইমিংয়ের জন্য কতটা সুইটেবল, নাকি বাকিগুলো বেশি চ্যালেঞ্জিং, বাকি দেশগুলো বা যেই চ্যানেলগুলো মেনশন করলে সেগুলো বেশি চ্যালেঞ্জিং অ্যান্ড সেগুলোতে সাঁতার কাটা আরও বেশি কঠিন ভারতের তুলনায়? ডেফিনেটলি, বা বিদেশ মানেই তুমি ঠান্ডাটা তো পাবেই, ওটা কম্পালসারি। ঠান্ডাতে সাঁতার কাটা বেশি কঠিন, বাট গরমের তাপ রোদ ওটা বেশি এক্সস্টিং নয় কি? ওকে, তুমি জলটা তো অত গরম পাচ্ছই না, তুমি উপরে যেটা 40 ডিগ্রি সেলসিয়াস পাচ্ছ, তুমি কি জলে সেই 40 ডিগ্রি সেলসিয়াস পাচ্ছ না? অ্যাট লিস্ট 5-7 ডিগ্রি তো ডিফারেন্স হবে। 7-8 ডিগ্রি ডিফারেন্স মানে 30-32 এরকম থাকে, যদি 40 উপরে থাকে মিনিমাম, মানে আমি সম্ভবত খুব একটা ভুল হচ্ছি না, 7-8 ডিগ্রি তো কম হবেই হবে। তো অতটা বডি এডজাস্ট হয় না। ওকে, ঠিক আছে, আবার হয় যখন তুমি অনেক লং করছো তখন, ঠিক আছে, অত আবার গরমের মধ্যেও মানে প্র্যাকটিস করাটাও বডি এডজাস্ট হয়। আমি খুব, আর এমনও হতে পারে যে আমরা এটার সাথে অ্যাকাস্টমড, হ্যাঁ হয়তো কোনো বিদেশের একজন কেউ হয়তো আবার গরম জলে এলে তাদের বেশি টাফ লাগতে পারে। কারেক্ট, তাদের বেশি কষ্ট, কারণ তারা পুরোটাই ঠান্ডা জলে প্র্যাকটিস করে এসে গরম জলে আসছে। আমরা কিন্তু ঠান্ডা জলটা হয়তো অতটাও বেশি অ্যাডাপ্ট না করতে পারলেও মোটামুটি অ্যাডাপ্ট করে নিতে পারো, কারণ গরম থেকে একটা ঠান্ডায় যাচ্ছি, বডিটা পুরোপুরি একদম নর্মাল থাকবে, এডজাস্ট হবে না, বাট একটা বডি শিবরিং হবে যে হ্যাঁ আমি ঠান্ডা জলে আছি, বডিটা পুরো কাঁপছে। আর আমরা একটু শীতকালেও প্র্যাকটিস করলে একটু ঠান্ডাটা অনুভব করতে পারি, ওরা তো আমাদের এই গরম হয়তো কোনোদিনই পাবে না। ওদের ওখানে গরমকালে যেই ডিগ্রিটা থাকে সেটা আমাদের এখানে শীতকালের মাঝখানের ডিগ্রি। এবার বুঝে যাও যে মানে আমাদের এখানে যে প্রপার গরম পড়ে, প্রায় ধরে নাও 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের যে গরমটা হয়, ওরা পাগল হয়ে যাবে, ওরা নিতেই পারবে না। এখানে যত বিদেশি ফুটবলাররা খেলে তাদেরকে একবার তুমি জিজ্ঞেস করে দেখবে তাদের কতটা কষ্ট হয়। আর অত মানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ফুটবল খেলা রোদের মধ্যে, ওদের সব থেকে বেশি কষ্ট। তোমার যে প্র্যাকটিসের কথা বলছিলে, প্র্যাকটিসে কি তোমাকে ওয়ার্কআউটও করতে হয় নাকি শুধুই জলে প্র্যাকটিসটা করতে হয়? ওয়েট ট্রেনিং তো ডেফিনেটলি ওয়েট ট্রেনিং খুবই পরিমাণ দরকার।
হাতের স্ট্রেংথ খুবই পরিমাণ দরকার, যার জন্য আমি ওয়েট ট্রেনিংও করি, জিমে যাই, জিমে ওয়েট ট্রেনিং করি, অনেক রকম স্ট্রেংথের প্র্যাকটিসও আছে, ইন্ডোরেন্স প্র্যাকটিসও আছে, কার্ডিও আছে, ফাংশনাল আছে, এগুলো সবই করানো হয়। ওকে, মানে আমার জিমে আলাদা আমার কোচ আছে, সে আমাকে মানে জিমে প্র্যাকটিস করায়, আর জলের প্র্যাকটিসটা তো বাবা দেখেই নেয়। কারেক্ট। জলে সাঁতার কাটলে শরীর কি অটোমেটিক ভালো থাকে? এটা আমি শুনেছি, মানে এটা ডাক্তার বলে। ওকে, ধরো তোমার জ্বর হচ্ছে, যাও জলে প্র্যাকটিস করো, মানে হয় না অনেকে জল সহ্য করতে পারছে না, ডাক্তার কিন্তু বলে জলে গিয়ে প্র্যাকটিস করো, প্রায় 1 মাস 2 মাস বডি যখন পুরো সয়ে যাবে ওই জিনিসটা অটোমেটিকলি চলে যায়, বলে এই রোগ হয়েছে যাও জলে গিয়ে প্র্যাকটিস করো। এটা তুমিও শুনেছো নিশ্চয়ই, আশা করছি আমাদের অডিয়েন্সও অনেকেই জানে যে ডক্টর বলে যে এটা হয়েছে, ঠিক আছে যাও জলে গিয়ে প্র্যাকটিস করো। জলে প্র্যাকটিস করাটা শুধু ওই বলে না যে জলে প্র্যাকটিস করছো কি হবে, জলে মানে সুইমিংটা এমন একটা স্পোর্টস যেখানে পুরো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পুরোটাই মুভমেন্ট হচ্ছে। কারেক্ট, ঠিক আছে, তো এতে পুরো বডিটাই তোমার অ্যাক্টিভ থাকে। তুমি নিজেও কি বুঝতে পেরেছো যে বাকিদের তুলনায় তোমার ইমিউন সিস্টেমটা একটু বেশি স্ট্রং? আমি যত ঠান্ডায় প্র্যাকটিস করতে পারবো, আদার্স তুমি কাউকে বলো, আমি নেমে যেতে পারবো, কিন্তু ওরা নামার আগে 10 বার ভাববে যে আমি নামবো। আমি এত ঘন্টা প্র্যাকটিস করেছি বলে এত ঘন্টা আমি কিন্তু সুইমিং কন্টিনিউ প্র্যাকটিস মানে করে যেতে পারবো। তাদেরকে একবার বলো যে 10 ঘন্টা সুইমিং করো, তারা মাথায় হাত দিয়ে বসে যাবে। 10 ঘন্টা? আমি 1 ঘন্টা হাঁটতে পারবো না, তুই 10 ঘন্টা সুইমিং করবি? আমার অনেক বন্ধুরা এরকম বলেছে যে তাহরিনা তুই কী করে 12 ঘন্টা সুইমিং করে আসলি ভাই? বলি ভাই ওর জন্য প্র্যাকটিস করতে হয়েছে, উইথাউট প্র্যাকটিস কোনোদিনই ওটা পসিবল না। একটা আনইমাজিনেবল হার্ড ওয়ার্ক আমাদের জন্য। বাট আমার অনেক বন্ধু আছে অনেক সাপোর্ট করে, মানে তারা মেন্টালি খুবই সাপোর্ট করে যে তুই পারবি, যা, কোনো অসুবিধা নেই। না পারলেও বলবে তুই পারবি, যা, কোনো অসুবিধা নেই। এরকম বন্ধুরও দরকার হয় লাইফে। ডেফিনেটলি ডেফিনেটলি। খুব খুব ভালো লাগছে কথা বলে। কিছু সাজেশন, টিপস বা কিছু বলতে চাও যারা সুইমিংটাকে অ্যাজ আ প্যাশন হিসাবে বা প্রফেশন হিসাবে পারসিউ করতে চাইছে তাদেরকে? ডেফিনেটলি, মানে তারা যদি ভাবে যে আমি সুইমিংকে অ্যাজ আ কেরিয়ার হিসেবে নেব, গো আহেড, যেটা ভাবছো সেটা করো। একটাই কথা, আমাদের নেক্সট জেনারেশনে এরকম বহু সাঁতারু আছে যারা আগিয়ে যেতে চায় কিন্তু প্রপার গাইডেন্স পায় না। আমি এটাই বলবো যে ভালো একটা কোচ নাও, তার আন্ডারে যাও, গিয়ে প্র্যাকটিস করো। ডেফিনেটলি যেই গোলটা সে ভেবে রেখেছে ইন ফিউচারে, হ্যাঁ আমি একটা বড় সাঁতারু হব, ভালো কোচের কাছে গেলে, ভালো অ্যাটমসফিয়ারে গেলে। আমাদের অবশ্য বেঙ্গলে সেরকম অ্যাটমসফিয়ার নেই। তুমিও যদি দেখো, সার্চ করো, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে যে অ্যাটমসফিয়ারটা পাচ্ছি প্র্যাকটিসে, মোটামুটি একটা অ্যাটমসফিয়ার, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নেই। আগে যত ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। তো গোল সামনে রেখে এগিয়ে গেলে অবশ্যই হবে। এমন কেউ নেই এই পৃথিবীতে, কেউ এইভাবে আসেনি উইথাউট কোনো ট্যালেন্ট নিয়ে। কেউ এই পৃথিবীতে আসেনি, সবাই কিছু না কিছু ট্যালেন্ট নিয়ে এসেইছে। কেউ 19, কেউ 20। যদি কোনো বাচ্চা বলে আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হচ্ছে না এই কথাটা কোথাও নেই। দ্বারা হবে যদি তুমি চেষ্টা করো। চেষ্টাটা খুবই পরিমাণ দরকার লাইফে। গোল অ্যাচিভ, অনেকে বলে না ট্যালেন্ট আছে আমার কেন হচ্ছে না, আরে তুমি ট্যালেন্টটাকে কাজে লাগাও ঠিক জায়গায়। ঠিক জায়গায় কাজে লাগালে তবে তোমার ওই ট্যালেন্টটা কাজে লাগলে ঠিক জায়গায় তবেই তুমি গোলটাকে অ্যাচিভ করতে পারবে। অনেকে বলে তোমার ভাগ্য খুব ভালো তাই তোমার হয়েছে, না, ভাগ্য খুব ভালো সেটা তুমি সামনে দেখছো, কিন্তু তার পেছনে কত সে স্ট্রাগল করেছে, কত মানুষের কথা শুনেছে, কত কিছু পার করেছে, কত অবস্টিকলস পার করেছে, তবে গিয়ে সে ওই গোলটাকে অ্যাচিভ করেছে। যেখানে তুমি বলছো যে তোমার ভাগ্য ভালো বলে তুমি পেয়েছো, সেটাও আবার বলাটা ভুল, কারণ সে অনেক অবস্টিকলস পার করেছে, অনেক হার্ডওয়ার্ক করেছে, তার জন্যই কিন্তু সে তার লাইফে এই গোলটাকে অ্যাচিভ করতে পেরেছে।
অতএব নেক্সট জেনারেশনকে আমি একটাই কথা বলবো যে যদি তুমি এটা মনে করো যে আমাকে এটা এনি হাউ অ্যাচিভ করতে হবে, তাহলে প্রপার গাইডেন্স দরকার, প্রপার কোচ দরকার, প্রপার অ্যাটমসফিয়ার দরকার। ডেফিনেটলি হবে, ডেফিনেটলি কেউ বলবে না যে না এটা হবে না। তোমাকে প্র্যাকটিস করতে হবে, কোচ যেটা বলবে সেটা শুনতে হবে, নিজের মতো করে চললে চলবে না। কোচ যেভাবে প্র্যাকটিস করাবে, যেভাবে বলবে সেভাবে করলে ইন ফিউচার ডেফিনেটলি একটা ভালো সুইমার হওয়া যাবে। শুধু সুইমিং কেন, অন্যান্য স্পোর্টসেও আমি বলবো প্রপার প্র্যাকটিস করলে সে ডেফিনেটলি একটা ভালো প্লেয়ার হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ তারিনা দি, আমাদের সঙ্গে এতক্ষণ ধরে নিজের জীবনের এত অমূল্য এক্সপিরিয়েন্সগুলো ভাগ করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লেগেছে কথা বলে, অ্যান্ড I learned a lot of things from you, and your journey is very much inspiring, and আমি জানি না how much it takes to take this much of challenge, these hard challenges, and complete it successfully. Truly অনেক এগিয়ে যাও। তোমার মানে 7টা চ্যানেলের মধ্যে বাকি চ্যানেলগুলো পূর্ণ করার যে ড্রিম, সেটার পথে তুমি এগিয়ে যাও, এবং আশা করি তোমার ড্রিম খুব শিগগিরই পূরণ হবে। আমাদের চ্যানেলের তরফ থেকে, ফিল্টার্ড নয়েজের তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। অ্যান্ড যেমনভাবে আমাদের দেশের নাম এতদিন উজ্জ্বল করে এসছো, আরও দেশকে এগিয়ে নিয়ে যাও। সে গভর্নমেন্ট সাপোর্ট করুক না করুক, দেশকে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ওয়ান্স এগেন আমাকে এখানে ডাকার জন্য। আর আমার সত্যি খুবই ভালো লেগেছে তোমাদের এই পডকাস্ট জয়েন করতে পেরেছি, আমার সত্যি খুবই ভালো লাগছে। আর নিজের জার্নি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি সত্যি খুবই ধন্য। থ্যাংক ইউ।